সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। এক্সিস মানে ভিন্ন কিছু, কেননা এক্সিস প্রতিনিয়ত আয়োজন করে আসছে ভিন্ন সব সেশন। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে নতুন একটি সেশন নিয়ে হাজির হয়েছি। আজকে সেশনের টপিক হচ্ছে প্রিপারেশন হ্যাকস ফর ফার্মাকোলজি রিটেন। আজকে আপনাদের সামনে পুরো অনুষ্ঠানটি জুড়ে রয়েছে আমি সুরাইয়া আফরোজ নুরি, কেয়ার মেডিকেল কলেজ চতুর্থ বর্ষ, সেশন 17-18। বর্তমানে মেডিকেল স্টুডেন্টদের জন্য সবচেয়ে বড় অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম হচ্ছে এক্সিস মেডিকেল স্কুল, যেটি আমাদের সহায়তা করেছে কিভাবে এই লকডাউনে বসেও আমরা আমাদের প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারি, প্রফের জন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখতে পারি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফার্মাকোলজি রিটেন। রিটেন নিয়ে আমাদের সবারই অনেক বেশি ভয় কাজ করে, কি পড়া উচিত, কি পড়া উচিত নয়, কি পড়লে আমাদের প্রফের পড়টা সুগম হবে। তো সব কোশ্চেনের অ্যান্সারের জন্য দরকার আমাদের সঠিক নির্দেশক। তারই সূত্র ধরে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একজন সঠিক দিক নির্দেশক নিয়ে, যিনি আমাদের সঠিকভাবে নির্দেশনা দিবেন এবং আমাদের সাথে তার কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করবেন, যাতে আমরা খুব সহজেই প্রফে ভালো রেজাল্ট করতে পারি। আমাদের সাথে রয়েছেন আমাদের অনারেবল মেন্টর AKM কামরুজ্জামান রিয়াদ ভাইয়া। ভাইয়া রাঙামাটি মেডিকেল কলেজে 5ম বর্ষে অধ্যয়নরত। ভাইয়ার সেশন 16-17 এবং ভাইয়া চিটাগং মেডিকেল ইউনিভার্সিটির অধীনে তৃতীয় প্রফেশনাল পরীক্ষায় ফার্মাকোলজিতে অনার্স প্রাপ্ত। তো দেরি না করে স্কুলে স্বাগতম জানাচ্ছি ভাইয়াকে। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তুমি কেমন আছো? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, আমরা এই অনুষ্ঠানটি শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছি। আপনারা এই সুন্দর সেশনটি মিস করতে না চাইলে সবাই দ্রুত শেয়ার করে ফেলুন এবং আপনার বন্ধুদেরকে মেনশন করে দিন। এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে সেটা জানাবে। আমি সেই কোশ্চেনটি তুলে ধরবো ভাইয়ার কাছে এবং ভাইয়া তার যথাসাধ্য চেষ্টা করবেন আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। তো ভাইয়া, আপনি অনুমতি দিলে আমরা সেশনটা শুরু করতে পারি। হ্যাঁ, তুমি সেশনটা শুরু করতে পারো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া, ফার্মাকোলজির মতো এমন একটা সাবজেক্ট সবার কাছেই কম বেশি আতঙ্কের, আবার কারো কারো কাছে অবশ্যই ভালো লাগার। তো ভাইয়া, আপনি যেহেতু অনার্স পেয়েছেন, তো আপনার কাছে অবশ্যই ভালো লাগার। তো ভাইয়া, এই ভালো লাগাটা কি আপনার প্রথম থেকেই কাজ করতো, যে আমাকে অনার্স পেতেই হবে, সেভাবে কি আপনি পড়াশোনার ধারাটা চালিয়ে গিয়েছিলেন? এই আপনার যাত্রাটা আসলে কেমন ছিল, আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন। ধন্যবাদ তোমাকে। আমার ফার্মাকোলজিতে ভালো লাগার জন্য যাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করলেই নয়, তাদের নাম আমি যদি বলি তাহলে হলো যে আমাদের ফার্মাকোলজি বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ডাক্তার কোহিনুর পারভিন ম্যাম এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং সাবেক ডিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসা অনুষদ প্রফেসর ডাক্তার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর স্যার, ওনাদের দুজনের অবদান আসলে মূলত আমাকে ফার্মাকোলজিতে এত ভালো করার সুযোগ করে দিয়েছে এবং ওনাদের দুজনের তোমার ক্লাস নেয়ার যে পদ্ধতি এবং ওনারাই মূলত এই ফার্মাকোলজির প্রতি আমাকে তোমার ডাইভার্ট করতে পেরেছেন। এখানে মেইনলি আমি ডাক্তার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর স্যারের কথা বিশেষভাবে বলতে চাই, কারণ হলো আমরা যখন তৃতীয় বর্ষে পড়ি তখন হলো যে উনি আমাদের মেডিকেল কলেজে প্রথম আসেন, মানে আমাদের সিনিয়রদের ক্লাস নিতেন এবং আমাদেরও ক্লাস নিতেন। তো ওনার প্রথম যেই ক্লাসটা আমি পাই, ওই প্রথম ক্লাসটার পরেই বুঝতে পারি যে ফার্মাকোলজিটা একটা অসাধারণ সাবজেক্ট এবং এটা আসলে ইন্টার সায়েন্টিফিক একটা কোরিলেটেবল সাবজেক্ট। অর্থাৎ এখানে মেডিকেলের যে অন্যান্য সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলোর যেরকম কোরিলেশন আছে এবং একই সাথে এই সাবজেক্টটা আমার প্র্যাকটিক্যাল লেভেলেও আমার পেশেন্টের সাথে রিলেশনশিপ থেকে শুরু করে এবং আমার প্রেসক্রিপশন লেখা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে একটা গুরুত্ব বহন করছে। এই জন্যই মূলত ফার্মাকোলজির প্রতি আমার একটা ভালোবাসা জন্মে তখন থেকেই। আর স্যারের 3 ঘন্টার একটা ক্লাস আমরা পাই, যে 3 ঘন্টার ক্লাসই আসলে বা ওই মনোমুগ্ধকর ক্লাসটা থেকেই আসলে ফার্মাকোলজিতে যাওয়ার আমার একটা ইচ্ছা হয় বা ফার্মাকোলজিতে ভালো করার একটা ইচ্ছা জাগে। এবং সেজন্য আমি যেটা করতাম সেটা হলো যে আমি যদিও থার্ড ইয়ারে ওনার ক্লাস পেয়ে মানে আমি ফার্মাকোলজিতে উদ্বুদ্ধ হই, কিন্তু আসলে আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন থেকেই দেখতাম যে গ্রামের ডাক্তাররা পর্যন্ত তোমার সাধারণত ড্রাগ প্রেসক্রাইব করে, তারা ড্রাগ সম্পর্কে জানে, তারা ড্রাগ লিখতে পারে।
তাহলে ওদের সাথে আমাদের সাধারণ ফিজিশিয়ান বা মেডিকেল স্টুডেন্টের পার্থক্যটা কোথায়, এই জিনিসটা চিন্তা করে এবং আমি আমার ফ্যামিলির কথা চিন্তা করে, অর্থাৎ একটা ইমোশনাল কমিটমেন্ট হয়ে গিয়েছিল যে আমি তো ডাক্তার হব, আমি ট্রিটমেন্ট করব এবং ওদের ট্রিটমেন্টের সাথে আমার ট্রিটমেন্টের পার্থক্যটা তো এই ফার্মাকোলজি, এই ড্রাগই ডিফার করে দিবে, এই ড্রাগটাই আসলে পার্থক্য তৈরি করে দিবে। তো সেজন্যই আমি তখন থেকেই যেটা চেষ্টা করতাম সেটা হলো, যখনই কোনো প্রেসক্রিপশন হাতে পেতাম সাথে সাথে ওই প্রেসক্রিপশনে যে ড্রাগগুলো থাকতো ওই ড্রাগগুলোর নাম, ড্রাগ ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের যে অ্যাপ্লিকেশন আছে ওখান থেকে ফেভারিটে সেভ করে রাখতাম, যখনই ভুলে যেতাম আবার দেখতাম এবং ওইভাবেই মূলত আমি ড্রাগগুলোর জেনেরিক নাম দেন মেকানিজম অফ অ্যাকশন সেটা আমি আসলে ফার্স্ট ইয়ার থেকেই অল্প অল্প করে জানার চেষ্টা করেছি। যেমন ফার্স্ট ইয়ারে যখন বায়োকেমিস্ট্রি পড়ানো হচ্ছিল তখন আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস শেখানো হতো, প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস শেখানো হতো। তো ওখান থেকে আমার প্যারাসিটামল, দেন নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, কর্টিকোস্টেরয়েডস এবং কেন পিপিআই, আমি NSAID এর সাথে কেন একটা পিপিআই দিচ্ছি, ওই জিনিসগুলো কিন্তু ওই ফার্স্ট ইয়ার থেকেই অল্প অল্প করে আমি গেইন করা শুরু করি। এবং থার্ড ইয়ারে এসে যেটা করতাম যে দেখা যাইতো যে থার্ড ইয়ারেই তো আমাদের ওয়ার্ড শুরু হয়ে যায়, ওয়ার্ড শুরু হয়ে গেলে আমাদের পেশেন্ট এক্সপোজারটা বেড়ে যায়। তো পেশেন্ট এক্সপোজার বেড়ে যাওয়ার কারণে আমরা যেটা করতাম যে আমরা প্রেসক্রিপশন পেতাম, দেখা যেত যে আমরা ড্রাগের নাম জানতাম না বলে প্রেসক্রিপশন দেখতে ভয় পেতাম। তো এই ভয়টা কাটানোর জন্য আমি আরো বেশি ডেসপারেট হয়ে যাই এবং সেজন্যই আমি ওই ড্রাগ ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের যে অ্যাপ্লিকেশনটা আছে ওইটা ইউজ করে ওই ড্রাগের নামগুলো সেভ করে রাখতাম এবং ইভেন প্রতিদিন রাতে অন্তত মেমোরাইজ করার চেষ্টা করতাম যে কোন ড্রাগটা আসলে কি কাজে ইউজ হচ্ছে, কোন পেশেন্টে কোন ড্রাগটা আমরা ইউজ করছি। ওখান থেকে একটা কোরিলেটেবল অবস্থায় চলে আসি আর কি। এছাড়াও দেখা যায় যে অপারেশন থিয়েটারে যাওয়ার সুযোগ হয়, সেখানে দেখতাম যে তোমার বিভিন্ন ড্রাগ ইউজ করছে, মাসল রিল্যাক্সেন্ট ইউজ করছে, তোমার জেনারেল অ্যানেস্থেশিয়াতে যে সকল ড্রাগ ইউজ করছে, মোটামুটি ধরনের জেনারেল অ্যানেস্থেশিয়া এবং অটোনমিক নার্ভাস সিস্টেমের ইন্ট্রোডাকশন আমার থার্ড ইয়ারেই মোটামুটি হয়ে যায়। অর্থাৎ ফোর্থ ইয়ারে এসে আমার এই ভয় পেতে হয়নি যে আমাকে ড্রাগ মুখস্থ করতে হবে এবং ড্রাগ মুখস্থ করে করে তারপরে আমাকে পরীক্ষার খাতায় লিখতে হবে। অর্থাৎ আমার এই ইমোশনাল কমিটমেন্টটা থাকার কারণে যে আমি ফার্মাকোলজি শিখছি, আমি আমার ফ্যামিলির জন্য, আমি আমার নিজের জন্য, সেজন্য আসলে মানে আমি আগে থেকেই এই ড্রাগের নামগুলো অ্যাকোয়ার করার চেষ্টা করেছি। এভাবে আসলে মূলত আমার ফার্মাকোলজিতে জার্নি শুরু হয়। অসংখ্য ধন্যবাদ। আপনার প্রথম থেকে ফার্মাকোলজির প্রতি অনেক বেশি ইন্টারেস্ট ছিল। আচ্ছা ভাইয়া, আপনি যখন অনার্স পেলেন, এই রেজাল্টটা যখন জানতে পারলেন, তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? আসলে অনার্স, আমি কখনোই অনার্স পাওয়ার জন্য পড়াশোনা করিনি, আর ফার্স্ট প্রফ সেকেন্ড প্রফ কোনোটাতেই অনার্স ছিল না, সুতরাং থার্ড প্রফে যে অনার্স পাবো এমনটা কখনোই আশা করিনি। অবশ্যই থার্ড প্রফে অনার্স পাওয়াটা আমার জন্য অনেক বেশি আনন্দদায়ক ছিল। আমি আসলে বিশ্বাস করতে পারিনি যে আসলে আমি অনার্স পেয়েছি। আমি নিজেও আসলে রেজাল্ট প্রথমে শুনতে পাইনি, আমার ফ্রেন্ডরাই আমাকে প্রথমে ফোন করে জানিয়েছে যে আমি অনার্স পেয়েছি। তো আমার অনেক আনন্দ লেগেছিল, তবে সার্থকতা ছিল যে ঠিক আছে যে আমি ফার্মাকোলজিতে যে এফোর্টটা দিয়েছি সেটার একটা রিওয়ার্ড, অ্যাডেড রিওয়ার্ড আমি পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ ভাই। এই যাত্রাটা অবশ্যই অনেককে ইন্সপায়ার করবে পড়াশোনার প্রতি, তারাও যাতে ফার্মাকোলজির প্রতি ইন্টারেস্ট হয় বা অনার্স পাওয়ার জন্য ভালো মতো পড়াশোনা শুরু করে। তো ভাইয়া, আমরা ছোট ছোট টিপস দিয়ে আসলে শুরু করি আমাদের সেশনটা। অবশ্যই। ভাইয়া, আমরা তো এখন সবাই ঘরে বসে অনলাইনে ক্লাস করতে হচ্ছে, এছাড়া তো আসলে আর কোনো উপায় নেই। তো ভাইয়া, ঘরে বসে অনলাইনে ক্লাস করে আমরা রিটেনের জন্য আসলে কিভাবে প্রিপারেশন নেওয়াটা আমাদের শুরু করা উচিত, আপনি যদি একটু বলতেন। হ্যাঁ, অনলাইনে ক্লাস করে প্রিপারেশন নেওয়াটা যদিও অনেক টাফ। আমরা যদিও মোটামুটি আমাদের ক্লাসগুলো অফলাইনে হয়ে গিয়েছিল, শেষে তবুও আমরা অনলাইনের কিছু পেয়েছি, ক্লাস পেয়েছি। অর্থাৎ আমাদেরও কিছু অভিজ্ঞতা হয়েছে যে অনলাইনে ক্লাস করে আসলে প্রিপারেশন নেওয়াটা যদিও অনেক টাফ, বাট কিছু স্ট্র্যাটেজি মেনটেন করে আসলে এই ব্যাপারটা ওভারকাম করা যায়। সেটা হলো যে অনলাইনে যদি তুমি রেগুলার ক্লাস করতে পারো এবং সেই ক্লাসটা নোট করে রেখে দিতে পারো, ক্লাসটা যদি নোট করতে পারো তাহলে যেটা হয় ওই নোটটা তুমি পরবর্তীতে সাথে সাথে দেখে নিয়ে মেমোরাইজ করতে পারছো।
আরেকটা কাজ করতে পারো, যারা ক্লাস করতে পারো না নিয়মিত রেগুলার, তোমরা যদি ক্লাসটা রেকর্ডেড রাখো তাহলে সেই ক্ষেত্রে তুমি পরে ক্লাসটা, রেকর্ডেড ক্লাসটা দেখে নিয়ে তুমি ক্লাসটা নোট করে রাখতে পারো, অথবা তুমি আহ, যদি ওই ক্লাসে, রেকর্ডেড ক্লাসে তুমি যদি কোনো না কিছু না বুঝো, তুমি তোমার ক্লাসের যে ভালো ফ্রেন্ড আছে বা যে ভালো পারে তার থেকে আস্ক করে তুমি ব্যাপারগুলো বুঝে নিতে পারো। এছাড়া আরেকটা কাজ করতে পারো অনলাইনে, যেহেতু ইন্টারেকশন কম, টিচার স্টুডেন্ট ইন্টারেকশন কম হয়, সেই ক্ষেত্রে ইভেন স্টুডেন্টসরা একটা ভয়ের মধ্যে থাকে যে টিচারকে কোনো কোয়েশ্চেন করবে কি না। তো সেই জন্য আমার মনে হয় এই ভয়টা কাটিয়ে উঠে টিচার স্টুডেন্টস ফ্রেন্ডশিপটা আর একটু মনে করি যে বাড়ানো উচিত, এবং এই জড়তাটা কাটিয়ে উঠতে পারলে আশা করা যায় একটা ইন্টারেক্টিভ ক্লাস অনলাইনেও সম্ভব। আরেকটা জিনিস করা যায় সেটা হলো যে তোমরা অনলাইনে যেহেতু আছো, ডিসকাস করে পড়ার সুবিধাটা কম। এইটা প্রিভেন্ট করার জন্য তোমরা চাইলে নিজেরা নিজেদের মধ্যে একটা ডিসকাশন গ্রুপ খুলে ফেলতে পারো। আমার ক্ষেত্রে এই ব্যাপারটা কাটিয়ে উঠতে পেরেছিলাম, কারণ আমরা শুরুর দিকেই যেহেতু এই করোনা প্যান্ডেমিকে এক্সিসের মতো একটা প্রতিষ্ঠান পেয়েছি, এক্সিসের মতো ওখানে ওদের চ্যাট বুকে, চ্যাট ইয়াতে ছিলাম, চ্যাট বক্সে ছিলাম, তারপরে ওখানে আমরা ডিসকাশন করার সুযোগ পেয়েছিলাম, আমাদের পূর্বের যে নলেজ গুলো ওগুলো প্র্যাকটিস করার সুযোগ পেয়েছিলাম, যার কারণে এই ব্যাপারটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি যে একা পড়ছি, কি পড়ছি, কোনটা পড়া উচিত, কোনটা পড়া উচিত না, এক্সট্রা সময় নষ্ট হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো কিছুটা কাটিয়ে উঠতে পেরেছিলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো ভাইয়া আমরা মানে ইন্টারনেট ভালো করার জন্য ফার্মাকোলজি কি আমাদের প্রতিনিয়তই পড়তে হবে? রিটেনে ভালো করার জন্য প্রতিনিয়ত পড়তে হয় না। তবে মানে যেটা বলা উচিত সেটা হলো যে তুমি আহ, মানে রিটেনে ভালো করার জন্য তো পড়বা না, তুমি তো ডাক্তার হবা রিটেনে ভালো করার জন্য না, তুমি হবা ডাক্তার, অর্থাৎ আমরা সবাই একটা সময় ফিজিশিয়ান হব। তো ফিজিশিয়ান হওয়ার সময় মানে তখন তো আসলে আমাদের উদ্দেশ্য রিটেন হওয়া উচিত না, তখন আমাদের উদ্দেশ্য হওয়া উচিত পেশেন্ট। তো পেশেন্টের ভালোর জন্য আমাদের কি করা উচিত সেটা সবাই নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছে যে আসলে ফার্মাকোলজি অন্তত রেগুলার পড়া উচিত। এখন আহ, এই রেগুলার পড়াটা আসলে মানে কতদিন অন্তর অন্তর হবে এটা ডিফার করে পার্সন টু পার্সন। কেউ একদিন পর পর হলেও পড়তে পারে, অন্তত যেন একদিন পর পর ফার্মাকোলজিটা তাদের রেগুলার রুটিনে থাকে, এটা নিশ্চিত করা প্রয়োজন আর কি। আচ্ছা ভাইয়া, রিটেনের আমাদের মেন বইটা নাকি গাইড? একটা শুধুমাত্র গাইড পড়ে রিটেন পাস করা সম্ভব, আমি বলবো না অসম্ভব না, বাট কথা ওটাই যে আসলে যে তুমি গাইড পড়ে কিন্তু পেশেন্ট দেখতে পারবা না, গাইড পড়ে কোরিলেট করতে পারবা না। আর ফার্মাকোলজির মেইন উদ্দেশ্যটাই হলো তোমাকে আহ, মানে ড্রাগ প্রেসক্রাইব করা। তাহলে তুমি গাইড পড়ে যেই কাজটা করছো সেই মানে ওই মুখস্থ করে ওই কাজটা কিন্তু কোয়াকরাও করছে, ফার্মাসিস্টরাও করছে। তাহলে ওদের মধ্যে আর তোমার মধ্যে কোনো ডিফারেন্স থাকলো না যদি তুমি শুধুমাত্র গাইড পড়েই ফার্মাকোলজি পাস করতে চাও। তাহলে সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে তোমরা গাইড পড়ো ঠিক আছে, কারণ কোশ্চেন গুলো ওখানেই সাজানো গোছানো থাকে, উত্তরগুলো ওখানে সাজানো গোছানো থাকে। একটা বছর যে সময়, এই সময়ের মধ্যে কখনোই আমরা নিজেরা একটা গাইড লিখতে পারবো না। সো এইখানে যেটা করা উচিত সেটা হলো তোমরা গাইডের কোশ্চেনের যে উত্তরগুলো থাকে এই উত্তরগুলোকে মডিফাই করো। মডিফাই কিভাবে করবে? কোনো একটা টেক্সট বুক নাও, যেই টেক্সট বুকে ওই টপিক সম্পর্কে সবচেয়ে ভালো লেখা আছে, ওই টপিকসটা তোমরা ওই টেক্সট বইটা পড়ো, পড়ে তারপরে ওই আনসারটাকে, যেই কোয়েশ্চেনের যে আনসার, ওই আনসারটাকে মডিফাই করো, নিজের মতো করে আনসার করো। এবং আনসারের সিরিয়ালটা মানে মেকানিজম অফ অ্যাকশন বলো, ওখানে যেভাবে দেওয়া আছে ওভাবেই লিখতে হবে এমনটা না। যেমন একটা এক্সাম্পল দিই, তুমি যদি অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরের কথা বলো, তাদের গাইডে যদি দেখো, দেখবা যে ওখানে মেকানিজম অফ অ্যাকশনে মূলত 4টা মেকানিজমে আমাদের ব্লাড প্রেশারটা রিডিউসড হয়। তো এখানে একটা মেকানিজম দেয়া আছে যে ডিক্রিজড আউটপুট অফ অ্যাড্রেনালিন অ্যান্ড নর অ্যাড্রেনালিন ফ্রম সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। কিন্তু এটা মানে সোজা গদবাঁধা বলে দেওয়া হয়েছে, কিন্তু এই মেকানিজমটা কিভাবে হচ্ছে সেটা কিন্তু বলে দেওয়া নাই। কিন্তু তুমি যদি এটা বই পড়ে তুমি একটু মেমোরাইজ করো, তাহলে দেখবা যে এটা তোমার কোরিলেটেবল হয়ে যাচ্ছে এবং তোমার ব্রেইনে অনেক স্থায়ী হচ্ছে। তুমি যদি এটা এভাবে মনে রাখো যে প্রিসিনেপটিক নার্ভ এন্ডিং এও অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম মানে অ্যাঞ্জিওটেনসিন 2 এর জন্য রিসেপ্টর আছে,
অ্যাঞ্জিওটেনসিন 2 এর যে রিসেপ্টর, সেখানে অ্যাঞ্জিওটেনসিন 2 কি কাজ করে, অ্যাড্রেনালিন এবং নরঅ্যাড্রেনালিনের সিক্রেশন বাড়ায়। এখন অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর দিলে সেটা কি হবে, সেটা হবে যে তোমার অ্যাঞ্জিওটেনসিন 2টা আর অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টরের গায়ে লাগবে না, নরঅ্যাড্রেনালিন অ্যাড্রেনালিন আগের মতো সিক্রেট হবে না, এই কারণে ব্লাড প্রেশারটাও রিডিউসড হবে। তাহলে বই থেকে যদি তুমি একটু মডিফাই করে মেকানিজমটা তোমার নিজের মতো করে লিখো, অর্থাৎ সুন্দর করে উপস্থাপন করো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার মার্কস এবং তোমার খাতা অন্যান্যদের থেকে আলাদা হবে, এটা নিশ্চিত। থ্যাংক ইউ সো মাচ। আপনার টিপস গুলো সবাইকে অনেক বেশি ইন্সপায়ার করবে আশা করি। আচ্ছা ভাইয়া, আমরা তো ফার্স্ট প্রপ সেকেন্ড প্রপ দিয়ে এসেছি, সবাই আসলে রিটেনের আগে কোশ্চেন ব্যাংকে বেশি ফলো করি। তো ভাইয়া, এই কোশ্চেন ব্যাংকের আমাদের কোন কোন কোশ্চেন গুলা বেশি ফোকাস করা উচিত বলে আপনার মনে হয়? কোশ্চেন ব্যাংক ফলো করার ক্ষেত্রে আমি বলবো যে বিগত 4 বছরের বা 5 বছরের কোশ্চেন গুলা ফলো করা উচিত। এর চেয়ে বেশি আসলে যাওয়া লাগে না, পরীক্ষায় পাশ করার জন্য বিগত 4-5 বছরের কোশ্চেন গুলোই এনাফ। তবে এখানে একটু স্ট্র্যাটেজি মেনটেন করতে হয়, সেটা হলো যে বিগত 4-5 বছরের কোশ্চেন গুলো দেখবা, ওখানে যে কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলোর ক্ষেত্রে তোমরা দেখবা যে মানে ওই একই কোশ্চেন বারবার রিপিট হয়েছে, কিন্তু একদম হুবহু রিপিট হয় নাই। তার মানে তোমাকে যেটা করতে হবে, তুমি যখন কোশ্চেন অ্যানালাইসিস করবা বা ওই কোশ্চেনটা তুমি বইয়ে পড়তে যাবা, ওই কোশ্চেনটা শুধু, কোশ্চেনের উত্তরটা শুধু পড়বে না, ওই টপিকসটা পুরোটা পড়বে। অর্থাৎ যেমন এন্টারোহেপাটিক রিসাইক্লিং থেকে কোনো একটা কোশ্চেন আসছে, দেখবা যে একবার আসছে এন্টারোহেপাটিক রিসাইক্লিং এর ইম্পর্টেন্স, আরেকবার আসছে এন্টারোহেপাটিক রিসাইক্লিং এর ড্রাগের এক্সাম্পল। তাহলে তোমাকে শুধুমাত্র ওই কোশ্চেনের উত্তরটা পড়লেই হবে না, তোমাকে ওই এন্টারোহেপাটিক রিসাইক্লিং এর পুরো টপিকসটাই পড়তে হবে, যাতে পরের বার যদি ওখান থেকে কোনো নতুন কোশ্চেনও দেয় যাতে তোমাকে আটকাতে না পারে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া, এরপর আমরা রিটেনে আসলে চলে যাই। ভাইয়া, রিটেনের মানে মার্কস ডিস্ট্রিবিউশন আর হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা কেমন হয়, এই বিষয়ে আপনি যদি একটু আলোচনা করতেন। রিটেনের মার্কস ডিস্ট্রিবিউশনটা হলো একদম সোজা, সেটা হলো যে এসসিকিউ শর্ট আনসার কোশ্চেনে তোমার 70 মার্কস থাকে, এমসিকিউতে থাকে 20 মার্কস, এন্ড বাকি 10 মার্কস হলো তোমার ফর্মেটিভ অ্যাসেসমেন্টে, অর্থাৎ তোমার ক্লাস, রেগুলার ক্লাস অ্যাক্টিভিটি, তার উপর নির্ধারণ হবে যে তুমি ফর্মেটিভ কত পাচ্ছ। এসসিকিউতে মানে শর্ট আনসার কোশ্চেনে এখানে 4টা গ্রুপ থাকে, বিশেষ করে চট্টগ্রাম ইউনিভার্সিটির যে কোশ্চেন প্যাটার্ন গুলো আছে ওখানে মেবি মানে 4টা গ্রুপ থাকে, এ বি সি ডি, প্রত্যেকটা গ্রুপে 6টা করে কোশ্চেন দেওয়া হয়। আমাদের বিগত যে কোশ্চেনটা ছিল সেখানে এরকমই ছিল যে প্রত্যেকটা গ্রুপে 6টা করে কোশ্চেন ছিল, ওখান থেকে 5টা, যে কোনো 5টা আনসার করতে হতো। কোনো বার মানে কোনো ইয়ারে দেখা গেছে যে তোমার 4টা কোশ্চেন আনসার করতে হইতো যে কোনো, এর মধ্যে একটা কোশ্চেন আরো এক্সট্রা একটা কোশ্চেন তোমার ফিক্সড থাকতো, যেমন 1 নাম্বার কোশ্চেনটা ফিক্সড করে দিল, বাকি 5টা থেকে যে কোনো 4টা করবো, অর্থাৎ মোট 5টা কোশ্চেন, এরকম করে কোশ্চেন প্যাটার্ন হয়। তো তোমার প্রত্যেকটা কোশ্চেনে কখনো কখনো দেখা যায় যে তোমার 3.5 করে থাকে, অর্থাৎ প্রত্যেকটা গ্রুপে যদি একটা প্রশ্নে যদি 3.5 থাকে তাহলে প্রত্যেকটা গ্রুপে মোট মার্কস হয় 17.5। তার মানে 4টা গ্রুপে 17.5 ইন্টু 4 ইকুয়াল 70 মার্কস থাকছে, এবং এর জন্য সময় থাকছে অ্যাবাউট 2 hour and 30 minutes। এইখানে একটু ঝামেলা হলো যে তোমার চট্টগ্রাম বোর্ডে তোমার কোশ্চেনের যে প্যাটার্নটা এটা ফিক্সড না, যেটা হয় যে এই গ্রুপে যে একটা নির্দিষ্ট টপিকস থেকে আসবে, বি গ্রুপে যে একটা নির্দিষ্ট টপিকস থেকে আসবে, এমনটা মেনটেন করা হয় না। অর্থাৎ এই ক্ষেত্রে এই মানসিক প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে অবশ্যই যেতে হবে যে আমি কোথা এই গ্রুপে কোন টপিকস থেকে কোশ্চেন পাচ্ছি, এটা কিন্তু নিশ্চিত না। তবে একটা ধারণা করা যায়, যেমন এই গ্রুপে সবসময় জেনারেল ফার্মাকোলজি থেকে 2টো কোশ্চেন থাকে, 2টো বা একটা কোশ্চেন মিনিমাম থাকবেই। টোটাল জেনারেল ফার্মাকোলজি থেকে পুরো ফার্মাকোলজিতে কোশ্চেন মিনিমাম 4টা থাকে। তাহলে এই গ্রুপে যদি 2টো কোশ্চেন জেনারেল ফার্মাকোলজি থেকে থাকে, বাকিগুলো আসে হলো যে তোমার অটোনমিক নার্ভাস সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, তারপরে ড্রাগ ইউজড ইন গ্লুকোমা, তারপরে আর মানে ইকোবলিক্স, দ্যাট ইজ ড্রাগ অন ইউটেরাস, মানে তোমার প্রোস্টাগ্ল্যান্ডিন, আর্গোমেট্রিন এবং তোমার অক্সিটোসিন, এই 3টার পার্থক্য 1 বছর পর পর রেগুলারলি আসে, অর্থাৎ একটা কোশ্চেন প্রায় কমনই হয়ে যায় সব সময়। তারপরে
আর কিছু আসে হলো তোমার রেসপিরেটরি ফার্মাকোলজি থেকে। তাহলে গ্রুপ এ তে থাকে হলো মেইনলি জেনারেল ফার্মাকোলজি, রেসপিরেটরি ফার্মাকোলজি, তারপরে এন্ডোক্রাইন থেকে, বিশেষ করে ডায়াবেটিস থেকে আসে, ইনসুলিন থেকে বিশেষ করে আসে, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস গুলো থেকে আসে। তারপরে আসে হলো অটাকয়েডস, অটাকয়েডস থাকে না, সরি, তোমার এই যে ইকোবলিক্স গুলো থাকে। তাহলে গ্রুপ এ তে এগুলোই থাকে। গ্রুপ বি তে সাধারণত থাকে ডায়াবেটিক্স, কার্ডিওভাস্কুলার সিস্টেম, অটোনমিক নার্ভাস সিস্টেম। গ্রুপ সি তে থাকে হলো ইউজুয়ালি তোমার এই যে জিআইটি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের যে ড্রাগস গুলো আছে। তারপরে এই যে এখানেও তোমার এন্ডোক্রাইনের কিছু ড্রাগ, গ্লুকোকর্টিকয়েডস চলে আসে। তারপরে গ্রুপ ডি তে যেটা থাকে মেইনলি অ্যান্টিমাইক্রোবিয়ালস, আর তোমার মেইনলি অ্যান্টিমাইক্রোবিয়ালস থাকে, সিএনএস থাকে। আবার গ্রুপ সি তেও দেখা যায় যে অনেক সময় সিএনএস থাকে, অর্থাৎ কোয়েশ্চেন প্যাটার্ন ফিক্সড না। অনেক সময় আবার দেখা যায় যে কখনো কখনো অন্যান্য তোমার বারে দেখা গেছে যে চারটা গ্রুপ, তো চারটা গ্রুপের প্রত্যেকটা কোয়েশ্চেন আবার 5 মার্কস করেও থাকে। ওইটা 2018 সালের কোনো কোনো কোয়েশ্চেনে ছিল। তাহলে ওই অনুযায়ী আসলে তোমাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। ঢাকা বোর্ডের ক্ষেত্রে যেটা দেখলাম, ঢাকা বোর্ডের ক্ষেত্রেও সেম, তবে ঢাকা বোর্ডের ক্ষেত্রে মানে গ্রুপগুলোতে কোয়েশ্চেনের যে টপিকস গুলো ফিক্সড ছিল মোটামুটি, একটু এদিক সেদিক হয়েছে, বাট চট্টগ্রাম বোর্ডের মতো এত এদিক সেদিক হয়নি। যেমন ঢাকা বোর্ডের এ গ্রুপে সবসময় দেখা যায় যে জেনারেল ফার্মাকোলজি এবং এএনএস থেকে কোয়েশ্চেন আসতো। গ্রুপ বি তে যেটা দেখা যায়, গ্রুপ বি তে আসে হলো তোমার সিভিএস, দ্যাট ইজ কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেনাল আর রেসপিরেটরি। গ্রুপ সি তে থাকে হলো তোমার এই সিএনএস, দেন হলো অন্য আরেকটা। আর গ্রুপ ডি তে মেইনলি থাকে হলো অ্যান্টিমাইক্রোবিয়ালস। গ্রুপ সি তে জিআইটিও থাকে। এই হলো কোশ্চেন প্যাটার্ন। আর রাজশাহী বোর্ডে আবার একটু ওটাতেও একটু মাঝে মাঝে কোশ্চেনের ওলট পালট হয়। ওখানেও দেখা যায় যে কোনোবার 4টা গ্রুপ করে এবিসিডি, কোনোবার করে 3টা গ্রুপ এবিসি। ওদের কোশ্চেন এর আনসার করতে হয় কোনোবার তোমার 12টা, আর কোনোবার 20টা। তাহলে মোটামুটি বোর্ড টু বোর্ড ভ্যারি হচ্ছে, এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদেরকে এত সুন্দরভাবে ইনফরমেশন গুলো দেওয়ার জন্য। সবাই আসলে বুঝতে পেরে গেছেন যে আসলে কোন কোন বোর্ডে কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে। আচ্ছা ভাইয়া, আমাদের তো এসিকিউ পড়ার মানে টাইম করতে করতে এমসিকিউ পড়ার আর টাইম হয় না, বা এমসিকিউ প্রিপারেশনটা আমরা ওভাবে সিরিয়াসলি নেই না, যে পরীক্ষার সময় যা হবে দিয়ে দিব। তো ভাইয়া এমসিকিউ প্রিপারেশনটা নিয়ে আপনি কিছু একটা বলেন, যে আসলে প্রিপারেশনটা কিভাবে নিব বা কতটা জরুরি এমসিকিউ প্রিপারেশনটা নেওয়া। কেউ যদি টেক্সট বই পড়ে, এমসিকিউ প্রিপারেশন আলাদাভাবে নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার ক্ষেত্রে আমি আমার এমসিকিউ আলাদা করে কোশ্চেন দেখার কখনোই সুযোগ পাইনি, ফার্স্ট টার্মেও পাইনি, সেকেন্ড টার্মেও পাইনি। বই পড়লে আর এমসিকিউ দেখার আসলে আলাদা করে দরকার হয় বলে মনে হয় না। আর তবে বেস্ট হয়, আমি যেটা ভুল করেছি সেটা না করে তোমাদের জন্য যেটা বেটার হয় সেটা যদি বলি, সেটা হলো তোমরা এইবারও বিগত 5 বছরের এমসিকিউ গুলো দেখো, এবং এমসিকিউ গুলো আনসার কোয়েশ্চেন ব্যাংকে যেভাবে দেয়া আছে ওভাবে ফলো না করে তুমি নিজে কারেক্ট করো। তোমরা এখনই যদি এমসিকিউ এবং মানে কোয়েশ্চেন ব্যাংকের এসিকিউর কোয়েশ্চেন গুলো এখন থেকে স্টার্ট করো, তাহলে দেখবা যে পরীক্ষার আগে এক্সট্রা যে বার্ডেন সেটা আর থাকবে না। অর্থাৎ তোমাকে নতুন করে পড়তে হচ্ছে না, তুমি ওই এমসিকিউ গুলো কিন্তু অলরেডি তোমার মস্তিষ্কে অলরেডি গেঁথে গেছে। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওই বিগত 5 বছরের এমসিকিউ প্লাস ওইটাকে যদি তুমি তোমার টেক্সট বই থেকে তোমার কারেক্ট করে নাও, তাইলে তোমার আর চিন্তা নাই। আর যা কোয়েশ্চেন ব্যাংকে যেটা হয় সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রে ভুল থাকে, তাড়াহুড়া করে ওরা আনসার করতে গিয়ে বেশিরভাগই ভুল আনসার দিয়ে দেয় আর কি। থ্যাংক ইউ সো মাচ। আপনারা যে যেখান থেকে অবশ্যই আপনার ফ্রেন্ড মেনশন করে দিন, এবং আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি আপনাদের কোশ্চেনটি ভাইয়ার কাছে তুলে ধরবো। আচ্ছা ভাইয়া, আমাদের আপনি যেরকম চিটাগং মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে পরীক্ষা দিয়েছেন, তো ভাইয়া ঢাকাতেও তো ঢাকা মেডিকেল কলেজ বা সলিমুল্লাহ মেডিকেল কলেজ, এরকম যেসব লিডিং মেডিকেল কলেজ গুলো রয়েছে, এসব মেডিকেলের টার্মের কোশ্চেন গুলো আসলে আমাদের রিটেনের ক্ষেত্রে কতটা কার্যকর? এই মেডিকেল কলেজগুলোর সেম কথা আমাদের ক্ষেত্রেও যদি বলি, এগুলো কনফিডেন্স গ্রো করবে, বাট আলটিমেটলি প্রফের কোয়েশ্চেনে তেমন একটা ইফেক্ট পড়তে দেখি না। তবে তোমাদের এই ক্ষেত্রে যেটা করা উচিত, একটু রিসেন্ট এনভায়রনমেন্টটা একটু
তোমার ইনভেস্টিগেট করতে হবে। অর্থাৎ তোমার রিসেন্ট এনভায়রনমেন্ট এখন কি চলতেছে, যেমন এখন করোনা প্যান্ডেমিকে কোন কোন ড্রাগ নিয়ে খুব বেশি বিতর্ক হচ্ছে? হাইড্রোক্সিক্লোরোকুইন, আইভারমেকটিন, অ্যান্টিভাইরাল ড্রাগ। তাহলে এই জিনিসগুলো মাথায় রেখেই তোমাকে একটু আগাইতে হবে, বা কি কি নতুন শব্দ তোমরা শুনতে পাচ্ছ নতুন করে, তাহলে ফার্মাকোলজির সাথে রিলেটেড ওই জিনিসগুলো তোমরা একটু পড়ে রাখো, ওই জিনিসগুলো আসার সম্ভাবনা বেশি। লিডিং মেডিকেল কলেজের কোশ্চেন সলভ করা আমার মনে হয় যে সেলফ কনফিডেন্সটা একটু বাড়াবে, পরীক্ষার আগে তোমার হতাশাটাকে একটু দূর করবে জাস্ট। বাট পরীক্ষায় মার্কস মানে আসার ক্ষেত্রে, প্রশ্ন আসার ক্ষেত্রে আমি তেমন একটা দেখিনি যে ওই কোশ্চেন গুলো থেকে তেমন একটা আসে, বিশেষ করে ওই বিগত বোর্ডের কোশ্চেন গুলো থেকেই বেশিরভাগ ক্ষেত্রে আসে। তবে লিডিং মেডিকেল কলেজের ব্যাপারটা যদি না বলে আমি এভাবে বলি যে মানে কোন বোর্ডটা, মানে কোন মেডিকেল কলেজটা বিগত বছরগুলোতে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট করেছে, প্লেস করেছে বা অনার্স পেয়েছে, ওই মেডিকেল কলেজের টিচারদের লেকচার যদি একটু ফলো করতে পারো বা ওই মেডিকেল কলেজের তোমার কোশ্চেন গুলো অ্যানালাইসিস করতে পারো, সেলফ কনফিডেন্স অনেকাংশেই বাড়বে। থ্যাংক ইউ সো তবে মাচ। ওটা না করলে যে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে এমনটা কিন্তু না। আচ্ছা ভাইয়া, রিটেন কোশ্চেন গুলার অ্যান্সার কিভাবে লিখলে আসলে ভালো মার্কস পাওয়া যাবে? রিটেনের আনসার গুলো কিভাবে লিখলে ভালো মার্কস পাওয়া যাবে সেটা বললাম, যে অন্যান্যদের থেকে তোমার খাতাটা যদি আলাদা করতে চাও, গাইডের মতো হুবহু লিখতে যেও না, তোমার নিজের আনসার নিজে ক্রিয়েট করো। সেটা কোথা থেকে? অবশ্যই একটা রিনাউন্ড টেক্সট বই থেকে। এবং সেই ক্ষেত্রে যেটা করবে সেটা হলো টু দা পয়েন্ট আনসার করবে, নট টু বিগ, নট টু শর্ট। এই ক্ষেত্রে স্পেসিফিক আনসার গুলো, এবং যেমন মনে করো অ্যাডভার্স মানে তোমার ইফেক্ট আসলো বা কন্ট্রা ইন্ডিকেশন আসলো, তারপর সাইড ইফেক্টস আসলো, এই ক্ষেত্রে অ্যাকর্ডিং টু ইম্পর্টেন্স উপর থেকে নিচে যাবে। ইন্ডিকেশন আসলো অ্যাকর্ডিং টু ইম্পর্টেন্স। তুমি যদি অ্যাড্রেনালিনের তোমার মনে করো আসলো, ইন্ডিকেশন আসলো, তুমি যদি সবার আগে যদি গ্লুকোমা ইন্ডিকেশন দিয়ে দাও, তাহলে সেই ক্ষেত্রে টিচার একটু মাইন্ড করতে পারেন। তাহলে সবার আগে তোমার যেটা ইম্পর্টেন্ট অ্যাকর্ডিং টু ইম্পর্টেন্ট, যেমন অ্যানাফাইলেকটিক শক, দেন তারপরে এই যে অ্যানেস্থেটিক্সে, লোকাল অ্যানেস্থেটিক্সে এডিটিভস হিসেবে থাকছে ডিউরেশন অফ অ্যাকশন বাড়ানোর জন্য, তারপরে তোমার আমরা এপিস্টেক্সিস ইউজ করছি, দেন কার্ডিয়াক অ্যারেস্ট ইউজ করছি। এই ইম্পর্টেন্ট অ্যাকর্ডিং টু ইম্পর্টেন্স তোমাকে বলে যেতে হবে বা লিখে যেতে হবে। ভাইয়া, একদম এক্সামের আগে আমরা রিটেন মানে গাইড নাকি বই? এক্সামের আগে যদি আমি যেভাবে বলেছি এখন থেকে এভাবে প্র্যাকটিস করো, যে বই থেকে দেখে দেখে এখনই যদি গাইডের আনসার গুলোকে মডিফাই করে ফেলতে পারো, সাইড নোট হিসেবে লিখে দিতে পারো, তাহলে তুমি যদি গাইডও পড়ো আমার মনে হয় না কোনো ভুল হবে। আসলে রিটেনের আগে বই পড়ার মতো সাহস করা উচিত না, এবং সেই ক্ষেত্রে রিটেন আরো খারাপ হতে পারে। তো উচিত হলো এখনই গাইডগুলোকে মডিফাই করে ফেলা। এতে কি হবে, তোমার টাইম ওয়েস্ট কম হবে। তোমার যদি বই পড়ার অভ্যাসও থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, তুমি আসলে নতুন করে বই উল্টাইতে হচ্ছে না, কারণ তুমি জানো যে তুমি এই জিনিসটা কারেক্ট করে ফেলেছো, এবং তুমি যেই যে ইনফরমেশন গুলো গাইডে মিসিং ছিল এই ইনফরমেশন গুলো তুমি তোমার গাইডে অলরেডি লিখে রেখেছো। তাহলে এইটা যদি করো তাহলে পরীক্ষার আগে অবশ্যই গাইড পড়ো, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, এক্সামের আগে আসলে দেখা যায় যে প্রেশার কাজ করে যে আল্লাহ কিছুই পড়া হয় নাই, কি এক্সামে আসবে, কি লিখবো। সেটা সবার ক্ষেত্রেই, যদি কেউ অনেক ভালো প্রিপারেশনও নেয় তাও দেখা যায় যে একটু টেনশন কাজ করে। তো ভাইয়া, এক্ষেত্রে কিভাবে আসলে এই মেন্টাল প্রেশারটা একটু অ্যাভয়েড করা যায়, আপনি একটু যদি শেয়ার করতেন আমাদের সাথে। এই মেন্টাল প্রেশারটা সবার থাকে, আমি যতই বলি মানে বলার পরেও থাকবে। এ, তারপরেও কিছু মিনিমাইজ করা যায়, সেটা হলো যে যদি এখন থেকেই পড়ো, এখন হলো যে তুমি মানে সারা বছর পড়া হয় নাই, বা আমাদের মধ্যে এরকম সবাই থাকে, কিছু থাকেই যে হলো যে পরীক্ষার 3 মাস আগে, পরীক্ষার 1 মাস আগে বই নিয়ে বসছে, সব বার্ডেন এখন তার মাথায়, আর সবকিছু মুখস্থ করতে হচ্ছে পরীক্ষার আগে। সোজা কথা, পরীক্ষার আগে যত বেশি মুখস্থ করতে হবে তার স্ট্রেস তত বাড়বে এবং পরীক্ষার ভীতি তত বাড়বে। এবং এই জন্যই আমি বলেছিলাম শুরুতে যে আমার একটা বড় সমস্যা ছিল হলো যে আমাকে মানে মুখস্থ করতে বেশি সময় লাগে, এবং মুখস্থ করার জন্য আমার উপর বেশি স্ট্রেস যায়। এই কারণে আমার মানে এইটা প্রিভেন্ট করার জন্য আসলে আমাকে আগে থেকেই ড্রাগের নামগুলো মুখস্থ করেছি।
আর তোমরা যেটা করতে পারো, এখন থেকেই স্টার্ট করো, এখন থেকেই মানে ড্রাগস গুলো মেমোরাইজ করা বা ড্রাগস এর ক্লাসিফিকেশন গুলো এখন থেকে প্র্যাকটিস করা শুরু করো, কারণ রিটেন এবং ভাইভা দুটোতেই শুরু হয় হলো ড্রাগের ক্লাসিফিকেশন দিয়ে, অর্থাৎ ড্রাগের ক্লাসিফিকেশন দুটো ভাইভাতেও থাকে শুরুতে এবং রিটেনেও থাকে। তাহলে তোমরা কেডি ত্রিপাঠীর একটা বই আছে ড্রাগস, মানে ফার্মাসি মানে ফার্মাকোলজি যে ড্রাগস গুলো আছে ওগুলো সব ড্রাগস এর ক্লাসিফিকেশনের একটা ছোট্ট বই আছে কেডি ত্রিপাঠীর, একটু কস্টলি যদিও, বাট এটা যদি কিনে তোমরা পড়তে পারো, রেগুলার যদি ইউটিলাইজ করতে পারো, এবং সাথে ওই যে বললাম সব সময় তো তুমি মানে একটা ড্রাগস নাও চিনতে পারো, তো সেই ক্ষেত্রে তুমি ওই যে ডিআইএমএস এর যে অ্যাপ্লিকেশনটা আছে ওইটা ডাউনলোড করে ওখানে তুমি সার্চ করে তুমি ড্রাগটা সম্পর্কে কিছু ধারণা হলেও নিতে পারো, পরে যখন তোমার ওই টপিকসটা ক্লাসে আসবে তুমি ওইটা পড়ে নিতে পারো। এবং জেনারেল ফার্মাকোলজিটা হলো ম্যাথমেটিক্স এর মতো, তুমি যদি এটা বুঝে যাও বাকি সব জিনিস ইজি হয়ে যাবে। তাহলে তুমি যদি জেনারেল ফার্মাকোলজিটা এই সময়ে সব সময় অন্তত রেগুলার একটু একটু টাচে রাখো, ডেফিনিশন গুলো বিশেষ করে ডেফিনিশন তো মুখস্থ করা লাগে না, একটু যদি বুঝে বুঝে পড়ো তাহলে দেখবা যে তোমার সবকিছু সহজ হয়ে গেছে। এবং পরীক্ষার আগে ইভেন জেনারেল ফার্মাকোলজি আমাকে পড়তেও হয়নি, কারণ হলো জেনারেল ফার্মাকোলজি এতবার পড়া হয়েছে এবং ওই ড্রাগ পড়তে গিয়েও জেনারেল ফার্মাকোলজিতে আবার যেতে হয়েছে। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে কিছু কিছু টপিকস একদম ক্লিয়ার হয়ে যায় যেটা পরীক্ষার আগের রাতে না পড়লেও চলে, অর্থাৎ তোমাকে ওখান থেকে যেই কোয়েশ্চেনই করুক তুমি পরীক্ষার খাতায় লিখতে পারবে। তাহলে এইটা যদি করতে পারো তাহলে পরীক্ষার আগের দিন অনেকটাই স্ট্রেস কমে যাবে। পরীক্ষার আগের দিন স্ট্রেস কমানোর মেইন মূল মন্ত্র হলো যে তুমি পরীক্ষার আগের দিন মুখস্থ করতে হয় এমন কিছু পড়বে না। তাহলে এটা যদি না না করতে চাও তাহলে অবশ্যই আগের থেকে সব মানে মুখস্থ করতে হয় এমন জিনিসগুলো তোমার ক্লিয়ার করে ফেলবে। পরীক্ষার আগের রাতে যেগুলো বোঝা যায়, মানে পড়লেই বোঝা যায়, অনেকে বলে যে পরীক্ষার আগের রাতে নতুন কিছু পড়ার দরকার নাই। যদি এটার সাথে আমি দ্বিমত পোষণ করি, যদি এমন কিছু পাও যে যেটা তোমার আগের পড়ার সাথে কোরিলেটেবল, মানে যেটা আগের পড়ার সাথে সহজেই তোমার ইন্টারলিঙ্কড করা যায়, তাহলে ওই জিনিস যদি নতুনও হয় আমি মনে করি ওই জিনিসটা তোমার পড়া উচিত, তুমি যদি সেটা নতুনও পাও, এবং ওইটাতে তেমন একটা সময় বেশি নষ্ট হয়ও না। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া আপনি ফার্মাকোলজির জন্য একটা বই সাজেস্ট করেন, মানে কোন বইটা ভালো হবে, আপনি কোন বইটা ফলো করেছেন? রিটেনের জন্য আমি যদি একটা বই সাজেস্ট করি সেটা হলো কেডি ত্রিপাঠীর ফার্মাকোলজি এসেনশিয়ালস অফ ফার্মাকোলজি বইটা। আর ভাইবার জন্য যদি একটা বই সাজেস্ট করি সেটা হলো প্রিন্সিপালস অফ ফার্মাকোলজি, দ্য প্যাথোফিজিওলজিক বেসিস অফ থেরাপিউটিক্স। এটা হলো ডেভিড ই গোলানের একটা বই। এই বইটা আমি ভাইবার জন্য মানে হাইলি রিকমেন্ড করব। আর রিটেনের জন্য কেডি ত্রিপাঠীর টেক্সট বইটা হাইলি রিকমেন্ড করব। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া কোন বইটা আমাদেরকে সাজেস্ট করলো ফার্মাকোলজি রিটেনের জন্য ভালো করার জন্য, আমরা অবশ্যই সেভাবে প্রিপারেশনটা নিব। ভাইয়া অনেকেরই ইচ্ছা থাকে যে অনার্স পাওয়ার, তো এই অনার্স পাওয়ার ক্ষেত্রে কি করণীয় বা কিভাবে প্রিপারেশনটা নিতে হবে? রিটেনে অনার্স মার্কস পাওয়ার জন্য আমি এতক্ষণ যা বললাম এগুলো করলেই সব মানে পাসও হবে, মানে অনার্স তো অ্যাডেড রিওয়ার্ড। মানে অনার্স পেতে হবে এই চিন্তা নিয়ে পড়াটা মানে হলো যে একটা বাড়তি স্ট্রেস তুমি তোমার মাথায় নিয়ে ঘুরছো। এই স্ট্রেস নিয়ে তোমার মানে পড়ার মানে কোনো দরকারই নাই। তাহলে এই বাড়তি স্ট্রেসটা নিয়ে মানে তোমার আগানোর দরকার নাই। সুতরাং ওই যে যারা ভাবছো যে কিভাবে অনার্স পাবো, তুমি রেগুলার হও, অনার্সটা তোমার অ্যাডেড রিওয়ার্ড হিসেবে আসবেই। আর সবচেয়ে বড় কথা রিটেনে হলো হাতের লেখা সুন্দরের একটা ব্যাপার স্যাপার থাকে। তো আমার হাতের লেখা ছিল আমার ক্লাসের সবচেয়ে বাজে হাতের লেখার মধ্যে একটা। সো যাদের হাতের লেখা খারাপ আছে তারা চাইলে মানে আমাকে ইন্সপিরেশন হিসেবে নিতে পারো, যে রেগুলার পড়লে মানে রেগুলার অন্তত কিছু কিছু জিনিস জেনে রাখলে তোমার আশা করা যায় যে হাতের লেখা খারাপ হলেও তোমার অনার্স পাওয়ার সম্ভাবনা আছে। আর আমাদের চট্টগ্রাম বোর্ডের কোয়েশ্চেন প্যাটার্নটাও আসলে অনার্স দেওয়ার মতো করে তৈরি করা, অর্থাৎ দেখো 20টা কোয়েশ্চেন 3.5 মার্কস করে, তাহলে তুমি 3.5 মার্কসের একটা কোয়েশ্চেন আবার ফ্র্যাগমেন্টস আছে, এই ফ্র্যাগমেন্টস গুলো মানে তুমি যদি একদম সবচেয়ে কমও লিখো একটা 3.5 মার্কসের কোয়েশ্চেনে তো 2 করে পাবা। তাহলে 2 করে পাইলে তুমি যদি সবগুলো যোগ করো, 2 করে তো আর পাবা না, মিনিমাম 3 পাবা। তাহলে তুমি যদি সব যোগ করো দেখো তোমার পাস তো হয়েই যাচ্ছে, আর অনার্স এর কাছাকাছি মার্কস আসতেছে। আর ভাইভাতে যদি অনার্স চলে আসে তাহলে তো সোনায় সোহাগা, শেষ, পেয়ে গেছো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনাদের যাদের আমার মতো খারাপ লেখা আছে তো তাদের অবশ্যই
হতাশ হবেন না, খারাপ লেখা নিয়েও অনার্স পাওয়া সম্ভব আসলে। ভাইয়া আমরা এবার আসলে একাডেমিক পড়াশোনার মধ্যে কিছুটা ঢুকে যাই, যে টপিকস অনুযায়ী আপনি আমাদের একটু হেল্প করেন আসলে। তো ভাইয়া প্রথমেই আসে তো জেনারেল ফার্মাকোলজি। তো জেনারেল ফার্মাকোলজিতে কিভাবে প্রিপারেশন নিব রিটেনের জন্য, মানে টপিকস অনুযায়ী ফার্মাকোকাইনেটিক্স এ কি কি, ফার্মাকোডাইনামিক্স এ কি কি, কোন কোন টপিকসটা আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত? ফার্মাকোকাইনেটিক্স এবং ফার্মাকোডাইনামিক্স, এখানে তুমি যদি টপিকস অনুযায়ী করতে চাও তাহলে এখানে বায়ো ট্রান্সফরমেশনটা আর হলো এক্সক্রিশন, দ্যাট ইজ এলিমিনেশন অফ ড্রাগ, এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট মানে ফার্মাকোকাইনেটিক্স এর ক্ষেত্রে। আহ, এবং ফার্মাকোডাইনামিক্স এর যদি বলি, এই ক্ষেত্রে ড্রাগ রিসেপ্টর, অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, পার্শিয়াল অ্যাগনিস্ট, এগুলোর ডেফিনিশন, এক্সাম্পল, তারপরে তোমার ইফেক্টস ড্রাগের, মানে আমরা ফার্মাকোডাইনামিক্স বলতে কি বুঝি, কি কি ইনক্লুডস হয় এখানে, ইফেক্টস বলতে কি বুঝি, এখানে ডিজায়ার্ড ইফেক্টসও হতে পারে, অ্যাডভার্স ইফেক্টসও হতে পারে। এই জিনিসগুলো একটু ভালো করে জেনে রাখে, এবং এই জেনারেল ফার্মাকোলজি কেউ যদি টেক্সট বই পড়ে, আমার মনে হয় না সে সিস্টেমিকে গিয়ে কোনো ভুল করবে। এবং সেই ক্ষেত্রে জেনারেল ফার্মাকোলজির জন্য দুটা বই পড়া উচিত, একটা হলো লিপিনকট, সাথে কেডি ত্রিপাঠী অনেক ভাস্ট, চাইলে পড়তে পারো, তবে লিপিনকটটা পড়লে বেটার। আর সাথে হলো যে তোমার ত্রিপাঠীও করতে পারো, আর আরেকটা জিনিস করতে পারো, সেটা হলো ফার্মাকোডাইনামিক্স এর জন্য ওই যে ড্রাগ রিসেপ্টর কাপলিং হচ্ছে কিভাবে, ইন্ট্রাসেলুলার মেকানিজম গুলো কিভাবে হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আসে। এবং ডোজ রেসপন্স রিলেশনশিপ, এই জিনিসগুলো একটু ভালো করে পড়তে হয়, কারণ ডোজ রেসপন্স রিলেশনশিপটা মানে যদিও এটা কঠিন বা এটা উপস্থাপনাটা উপর নির্ভর করে তোমাদের কাছে, মানে এটা সহজ না কঠিন। আসলে সেলিম জাহাঙ্গীর স্যারের ক্লাসের পর এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছিল, যে উনি এত কঠিন একটা জিনিসকে কত সহজভাবে উপস্থাপন করেছিলেন। আসলে তখন থেকেই ওই যে বললাম ফার্মাকোলজির প্রতি একটা ভালোবাসা তৈরি হয়। আরেকটা জিনিস করতে পারো, সেটা হলো যে ফার্মাকোডাইনামিক্স এর ক্ষেত্রে তোমরা চাইলে ক্যাটজাং পড়তে পারো যদি টাইম পাও, টাইম পেলে ফার্মাকোডাইনামিক্সটা ক্যাটজাং পড়বা। আচ্ছা ভাই, আমরা একটু কমেন্ট বক্সটা ঘুরে আসি, আমাদের সাথে অনেকেই আছেন, তো আমরা তাদের কোনো কোশ্চেন আসে কিনা আমরা একটু দেখে নিই আসলে। হ্যাঁ, অবশ্যই। ভাইয়া রৌনক জাহান আপু কোশ্চেন করেছেন, আপনি ফার্মাকোলজি, ভাইয়া এখন থেকে কিভাবে ফার্মাকোলজি পড়তে হবে যদি বলতেন। এখন থেকে কিভাবে পড়তে হবে সেটা তো এতক্ষণ ধরেই বললাম। মেইন কথা হলো ওইটাই, যে রেগুলার পড়ো, আর পড়ার ক্ষেত্রে কয়েকটা মানে স্টেজ মেনটেন করো, অর্থাৎ কয়েকটা স্ট্র্যাটেজি মেনটেন করো। আমাদের সিএমএস এর ইলিয়াস ভাই একটা কথা বলেন, যে তোমার পড়ালেখার সাথে যখন ইমোশনাল কমিটমেন্টটা থাকবে, তখন তোমার পড়ালেখাটা অনেক ইফেক্টিভ হবে, তখন অনেক কঠিন কাজও তোমার সহজ মনে হবে। অর্থাৎ তুমি চাবে, উনি একটা এক্সাম্পল দেন, সেটা হলো তোমাকে যদি একটা মাকে বলা হয় যে 50 তলা বিল্ডিং এর, দুইটা বিল্ডিং এর উপর একটা মানে সাঁকো আছে, সাঁকোটা হলো একটা বাঁশের সাঁকো, ওইটা দিয়ে যাও, তোমাকে আমি $20 দিব, কেউ রাজি হবে না। কিন্তু ওই মাকে যদি বলা হয় যে তোমার সন্তানটা তোমার ওই সাঁকোর মধ্যে ঝুলে আছে, এখন তো তাকে যদি বলা হয় যে যাও তুমি এই সাঁকো পার হও, সে উইদাউট এনি কস্ট, উইদাউট এনি রিওয়ার্ড সে তার বাচ্চাকে রক্ষা করতে যাবে। অর্থাৎ দেখো, কঠিন কাজ, কিন্তু একটাতে রিওয়ার্ড আছে বাট ইমোশনাল কমিটমেন্ট নাই, আরেকটাতে রিওয়ার্ড না থাকলেও ইমোশনাল কমিটমেন্ট থাকছে। তাহলে দুইটা কাজই তুমি মানে তুমি মানে একটাতে করছো আর একটাতে করছো না। তাহলে করছো কেন? ইমোশনাল কমিটমেন্টের জন্য। কঠিন কাজ, আমাদের জন্য কঠিন কাজ কি? টেক্সট বই পড়া। তাহলে টেক্সট বই পড়ার জন্য কি দরকার? আমি ভালো ডাক্তার হতে চাই, আমি ভালো ফিজিশিয়ান হতে চাই, আমাকে কোরিলেট করতে হবে পেশেন্টের ডিজিজের সাথে, আমার ড্রাগের কোরিলেশন থাকতে হবে, পেশেন্টের ইকোনমিক স্ট্যাটাসের সাথে ড্রাগের কোরিলেশন থাকতে হবে, ফার্মাসিউটিক্যালস, নিউট্রাসিউটিক্যালস সম্পর্কে আমাকে জানতে হবে। তাহলে এই ব্যাপারগুলো যদি তুমি জানতে চাও, তাহলে এখন থেকেই টেক্সট বই পড়ার অভ্যাসটা করতে হবে। যতই কঠিন হোক, যতই কষ্ট হোক, যদি তুমি ইমোশনাল কমিটমেন্টটা করতে পারো, তাহলে আমার মনে হয় তুমি এটা করতে পারবে। এখন ইমোশনাল কমিটমেন্ট কারো কারো ক্ষেত্রে অলরেডি হয়ে যায়, যেমন আমি উপলব্ধি করেছি যে আমার ইমোশনাল কমিটমেন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছিল।
কারো কারো ক্ষেত্রে ক্রিয়েট করতে হয়। অর্থাৎ তুমি যখন দেখবে তোমার একটা আত্মীয় অপচিকিৎসায় মারা যাচ্ছে, বা তুমি তোমার সামনে দেখছো মানে ওষুধ দিচ্ছে ভালো হচ্ছে না, কি কারণে ভালো হচ্ছে না, মানে তুমি যদি এটা আইডেন্টিফাই করতে না পারো, তুমি মেডিকেল স্টুডেন্ট হিসেবে তোমার এটা একটা ব্যর্থতা। তাহলে তুমি এই জিনিসগুলো যদি বুঝতে পারো তাহলে আশা করা যায় টেক্সট বই পড়ার মতো কঠিন কাজটাও তোমরা সহজ করে ফেলতে পারবে। আরেকটা ব্যাপার বলতে হয়, সেটা হলো পড়ালেখার ক্ষেত্রে বা মেমোরাইজ করার ক্ষেত্রে সবকিছু একটা সংক্ষিপ্ত কনসাইজ ওয়েতে মনে রাখবে। যদি কনসাইজ ওয়েতে মনে রাখতে পারো সেই ক্ষেত্রে ওই জিনিসটা মনে রাখতে পারবে ভালো। তুমি যদি অনেক বিশাল একটা জিনিস বিশাল ভাবে মনে রাখো, 2 দিন পর আবার ভুলে যাবে, আবার হতাশ হবে, বলবে যে টেক্সট বই পড়ে কি লাভ। তারপরে তৃতীয় যে জিনিসটা সেটা হলো পড়ালেখায় ইফেক্টিভ হইতে হইলে মনে রাখ মানে অনেকদিন মনে রাখতে চাইলে তোমাকে টিচ করতে হবে, আরেকজনকে শিখাইতে হবে, আরেকজনকে বুঝাইতে হবে, জুনিয়রদেরকে বুঝাইতে হবে, তোমার দেওয়ার মন মানসিকতা থাকতে হবে। অর্থাৎ তুমি নিজেই শুধু শিখবে না, আরেকজনের সাথে শেয়ার করবে। ওই যে বললাম গ্রুপ ডিসকাশনটা খুব ইম্পর্টেন্ট মেডিকেল লাইফে, বাট আমাদের ছেলেদের গ্রুপ করা আসলে অনেক কঠিন। আমাদের ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে গ্রুপ তৈরি করাটাই কঠিন। কারণ দেখা মানে সাধারণত আমরা পড়াশোনার প্রতি একটু মানে রিক্তই থাকি, মানে পড়াশোনার প্রতি একটু অনাসক্তই থাকি। আচ্ছা ভাইয়া, আমরা নেক্সট ভাইয়া রাইনি জান্নাত মিম আপু বলেছেন ভাইবার জন্য বইটার নামটা আরেকবার বললে ভালো হতো। ভাইবার জন্য বইটার নাম হলো প্রিন্সিপালস অফ ফার্মাকোলজি, দ্য প্যাথোফিজিওলজিক বেসিস অফ থেরাপিউটিক্স। এটা হলো ডেভিড গোলানের লেখা। পিডিএফ তোমরা পাবে, পিডিএফ এ কমপ্লিট ফাইল পাবে না, অর্থাৎ শেষের দিকের পেজগুলো ব্ল্যাঙ্ক পাবে। তোমরা চাইলে বইটা কিনে ফেলতে পারো। আর ভাইবার জন্য তোমরা যদি এরপরও একটা ড্রাগস সম্পর্কে আরো বেশি জানতে চাও আর ডিটেইলড জানতে চাও, সেই ক্ষেত্রে গিলম্যানের একটা বই আছে, এটা হলো ফার্মাকোলজিক বেসিস অফ থেরাপিউটিক্স। এই বইটাও তোমরা পড়তে পারো, বাট এই বইটা অনেক ডিটেইলড। আসলে এত অল্প সময়ে এই বই পড়ার মতো সময় নাই। ক্যাটজাংও 1 বছর সময়ে পড়ার মতো বই না। তবে টিচাররা ক্লাসে যেই অংশটুকু পড়তে বলেন তোমাদেরকে ক্যাটজাং থেকে, ওই অংশটুকু অবশ্যই পড়বে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কোশ্চেন আছে নুসরাত খাদিজা উপমা আপু, যে ভাইয়া ভীষণ যে বইটা আছে সেই বইটা আমাদের জন্য আসলে কতটা উপকারী? বইটার নাম আরেকবার? ভীষণ পাবলিকেশনের একটা বই আছে ভাইয়া, মেইন বই না, আসলে গাইড টাইপেরই। আসলে মিশন পাবলিকেশনস এর বই সম্পর্কে আমার তেমন একটা ধারণা নেই। আমি এই ব্যাপারে বলতে পারবো না, ঠিক মন্তব্য করতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আরেকটা কোশ্চেন এসেছে যে ডোজ রেসপন্স রিলেশনশিপ টপিকটা কোন বুক থেকে পড়লে ভালো হবে? ডোজ রেসপন্স রিলেশনশিপ এই টপিকসটা লিপিনকট প্লাস ক্যাটজাং দুইটা কম্বাইন করে পড়ো। এবং তোমাদের যদি কারো পক্ষে সম্ভব হয় যে ডক্টর সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর স্যারের লেকচার নোট কালেক্ট করতে চাও, মেবি চিটং এর লাইব্রেরিগুলোতে পাওয়া যায়, তোমরা চাইলে ওখান থেকে কালেক্ট করে নিতে পারো। তবে লিপিনকট প্লাস ক্যাটজাং এই দুইটা বই পড়লে ডোজ রেসপন্স রিলেশনশিপ সবচেয়ে ভালো বুঝতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এরপরে আমার কিছু কোশ্চেন আছে। রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশনের যেসব অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো রয়েছে, রিটেনে ভালো মার্কস পেতে হলে কতগুলা করে লিখতে হবে বা স্পেসিফিক কোন কোন পয়েন্টটা আসলে লিখতে হবে? রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ লিখতে হলে তোমার যেমন এক্ষেত্রে 4-5টা পয়েন্ট এর বেশি মেবি লেখার প্রয়োজন নাই, যেহেতু সময় কম, সাথে হলো তোমার আরো কনস্ট্রেন্টস আছে, আরো কোয়েশ্চেনের উত্তর লিখতে হবে। 4-5টা পয়েন্ট লিখলেই এনাফ। আচ্ছা ভাইয়া, আমরা তো অনেকগুলো করে ফ্যাক্টর দেওয়া রয়েছে, এই রিটেনের ক্ষেত্রে কোন কোন ফ্যাক্টর গুলা লেখা আসলে বেশি ইম্পর্টেন্ট? কোয়েশ্চেনটা আবার প্লিজ, আমি শুনতে পাইনি। ফার্মাকোকাইনেটিক্সে অ্যাবজর্পশন ডিস্ট্রিবিউশনে অনেকগুলো তো ফ্যাক্টর রয়েছে, রিটেনের ক্ষেত্রে কোন কোন ফ্যাক্টর গুলো লেখা বেশি ইম্পর্টেন্ট? রিটেনের ক্ষেত্রে অ্যাবজর্পশনের ক্ষেত্রে যেমন রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে তোমার এনভায়রনমেন্টাল পিচ, ড্রাগের পিকেএ, এই জিনিসগুলো
মেইনলি উপস্থাপন করতে হয়, কারণ ড্রাগের পিচ এবং পিকে হলো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং ড্রাগের এক্সিপিয়েন্টস কি আছে, মানে ড্রাগের ফার্মাসিউটিক্যালস, মানে তোমার যে তোমার ইয়াগুলো আছে, স্পেসিফিকেশন গুলো আছে, ফার্মাসিউটিক্যালস যে বৈশিষ্ট্যগুলো আছে, এই জিনিসগুলো উপস্থাপন করতে পারলে বেটার হয়। আগে একটা হলো এনভায়রনমেন্টাল পিএইচ এর কথা বললাম, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনের কথা বললাম অ্যাবজর্পশনের ক্ষেত্রে, আরেকটা হলো তোমার বাকি যেইগুলো আছে আর কি, যে এটার ফার্মাসিউটিক্যালস যেমন হলো এন্টেরিক কোটিং কিনা, তারপরে এটার সাথে ডাইলিউন্ট হিসেবে কি আছে, এই জিনিসগুলো যদি পড়তে পারো বা এই জিনিসগুলো উপস্থাপন করতে পারো, সেক্ষেত্রে মার্কসটা ভালো আসবে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমাদের তো লেখা লাগে, তো ভাই এই শর্ট নোটের ক্ষেত্রে আপনার সাজেশনটা কেমন হবে, যে কিভাবে শর্ট নোটটা লিখলে ভালো মার্কস পাওয়া যাবে, কিভাবে লেখা উচিত রিটেনের জন্য? শর্ট নোট আমি আসলে বিগত কোয়েশ্চেন গুলোতে তেমন একটা আসতে দেখিনি, দু একটা কোয়েশ্চেনে ছিল, বিশেষ করে রাজশাহী বোর্ড কি চিটাগং ঢাকা বোর্ড মেবি, চিটং বোর্ডে তেমন একটা পাইনি। তবে যদি লিখতে চাও শর্ট নোটসে, তোমার মনে করো কোনো একটা ড্রাগস দিল, বা ড্রাগসই দেওয়া হয়, একটা ড্রাগসের নাম লেখা থাকে, ওইটা শর্ট নোটস অন অমুক মরফিন, শর্ট নোটস ডেক্সট্রোমিথরফেন, এরকম। তো সেই ক্ষেত্রে যেটা করবে, ওই ড্রাগসের ইম্পর্টেন্ট ফার্মাকোকাইনেটিক এবং ফার্মাকোডাইনামিক প্রপার্টিস গুলো লিখবে, সোজা কথা। ফার্মাকোকাইনেটিক্স এর মধ্যে অ্যাবজর্পশনের যদি কোনো ইম্পর্টেন্ট প্রপার্টিস থাকবে সেটা লিখবে, অথবা যদি ডিস্ট্রিবিউশনের কোনো ইম্পর্টেন্স প্রপার্টিস অথবা এলিমিনেশনের কোনো ইম্পর্টেন্স প্রপার্টিস থাকে সেটা লিখবে, সব লিখতে হবে না। তারপরে ফার্মাসিউটিক্যালস লেভেলের যদি কোনো ইম্পর্টেন্স প্রপার্টিস থাকে, যেমন মনে করো এই যে ইনসুলিনের ক্ষেত্রে যদি শর্ট নোট আসছে, ইনসুলিনের ফার্মাসিউটিক্যালস এর একটা ইম্পর্টেন্স আছে, যেমন এটা কি লং অ্যাক্টিং না শর্ট অ্যাক্টিং। লং অ্যাক্টিং কেন, কারণ যেগুলো নিউট্রাল প্রোটামিন হ্যাড্রন যেটা আছে, মানে এনপিএইচ ইনসুলিন বা আইসোফেন, এই এইগুলোর ক্ষেত্রে মানে তোমার ফার্মাসিউটিক্যালস লেভেলে এটার ডিউরেশন অফ অ্যাকশন কেন বেশি, কারণ জিঙ্ক আছে এখানে, নিউট্রাল প্রোটামিন আছে যারা অ্যাবজর্পশন কমাচ্ছে, তাহলে এই জিনিসগুলো আমাকে বলতে হবে। তারপরে ফার্মাকোডাইনামিক্স প্রপার্টির ক্ষেত্রে মেকানিজম অফ অ্যাকশন ছোট করে লিখবে। তারপরে ইফেক্টস অ্যাডভার্স ইফেক্ট আছে, ইন্ডিকেশন আছে, ইন্ডিকেশন বা তোমার অ্যাডভার্স ইফেক্টস গুলো এখানে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো, যত মানে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সবচেয়ে বেশি লেখা যায় ওইটা চেষ্টা করবে, আর হলো যে উপরের দিকে ভালো পয়েন্ট গুলো আগে লিখবে আর কি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া নার্ভাস সিস্টেমে চলে যাই। ভাই এখানে তো অনেক ড্রাগস মনে রাখতে হয় আসলে, তো ভাই এই ড্রাগস গুলো মনে রাখার ক্ষেত্রে আপনার কোনো ট্রিক্স আছে কিনা? তোমরা যদি কলেজ খুলে, আমাদের যদি মানে ভাগ্য হয় যে খুব দ্রুত কলেজ খুলে যায়, তাহলে হলো কলেজ খুললে তোমরা একটু অপারেশন থিয়েটারে যাবে, ওয়ার্ডে যাবে। ওয়ার্ডে গেলে অর্গানোফসফরাস কম্পাউন্ডের পয়জনিং দেখবে, ডিরেক্ট সিমটমস দেখবে, অ্যাডভার্স ইফেক্ট দেখতে পাবে, অ্যাট্রোপিনের ইউজ দেখবে, অ্যাট্রোপিনের ইফেক্টস দেখতে পাবে। ওটিতে গেলে জেনারেল অ্যানেস্থেসিয়াতে তোমার ইন্ডাকশন দেখবে, ওখানে মাসেল রিল্যাক্সেশনের জন্য সাক্সামিথোনিয়াম সাক্সিনালকোলিন দেওয়া হচ্ছে সেটা দেখবে। তারপরে ওখানে টিচাররাও তোমাকে হেল্প করবে, অনেক সময় টিচাররা দেখবে যে স্বপ্রণোদিত হয়ে, অ্যানেস্থেটিক্স টিচাররা দেখা যায় যে স্বপ্রণোদিত হয়ে মানে স্টুডেন্টদের সামনে মানে বলে, একটা ড্রাগস সম্পর্কে বলে, কেন দেওয়া হচ্ছে সেটা বলে, অ্যানেস্থেসিয়ার প্রিন্সিপালস বলে, কারণ অ্যানেস্থেসিয়া আমাদের ফার্মাকোলজিতে একটা বিশাল অংশ জুড়ে, সিএনএস এর একটা বিশাল অংশ জুড়ে আছে। লোকাল অ্যানেস্থেটিক্স তুমি নিজে দেখবে লোকাল অ্যানেস্থেটিক্স কেন ইউজ হচ্ছে, ওখানে তোমার টিচাররা মাঝে মাঝে দেখবা যে লোকাল অ্যানেস্থেটিক্স কিভাবে কাজ করে তোমাকে বলাচ্ছে, তোমাকে শেখাচ্ছে। তাহলে তুমি যদি কলেজ খুললে ওটি এবং ওয়ার্ডে যেতে পারো, আমার মনে হয় এই যে কোরিলেটেড হয়ে গেলে তুমি সরাসরি দেখলে যতটা না মনে থাকবে, তুমি যদি এই বইয়ে পড়ো এটা আসলে বেশি দিন মনে থাকবে না, আর তোমাকে বারবার পড়তে হবে, দেখা যাবে যে মনে থাকতেছে না, অনেক ঝামেলা। তুমি এটা করলে বেটার হয়, যে ওয়ার্ডে যাও, অটোনমিক নার্ভাস সিস্টেমের ড্রাগগুলো মনে রাখতে হইলে ওয়ার্ডে যাও, ওটিতে যাও। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এই কোশ্চেনটা আসলে অনেকেরই মনে রয়েছে যে কিভাবে ড্রাগস গুলা মনে রাখা যায়, এত এত ড্রাগস। তো ভাইয়া এএনএস থেকে রিটেনের জন্য কিছু ইম্পর্টেন্ট টপিকস আপনি যদি বলে দিতেন। এএনএস থেকে ইম্পর্টেন্ট টপিকস হলো তোমার যদি সিম্পেথোমিমেটিকের ক্ষেত্রে বলি, সিম্পেথোমিমেটিকের মধ্যে এই যে ডিরেক্ট অ্যাক্টিং, ইনডিরেক্ট অ্যাক্টিং, তারপরে এই যে কিছু অ্যান্টি গ্লুকোমা, মানে গ্লুকোমাতে যে ড্রাগগুলো ইউজ হচ্ছে
সিম্পেথোমিমেটিক্স এর মধ্যে, সেইটা দেখো। তারপরে দেখবা যে এই যে ওপিসি পয়জনিং এবং অ্যাট্রোপিন, এটা হলো হট টপিকস এখানে। যদিও অ্যাট্রোপিনটা ইয়াতে পড়তেছে, সিম্পেথোলাইটিক্স এর প্যারাসিম্পেথোলাইটিকেস পড়তেছে। প্যারাসিম্পেথোমিমেটিক্স এর মধ্যে নিউস্টিগমাইন, দেন ওই যে সাকসিনালকোলিন, সাক্সামিথোনিয়াম, এইসব জিনিসগুলো বেশি গুরুত্ব দাও। সাক্সামিথোনিয়াম অ্যাপনিয়া, সাকসিনালকোলিনের অ্যাডভার্স ইফেক্ট কি, দেন হলো তোমার ওখানে যদি হাইপারথার্মিয়া হয়, ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া হয়, ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়ার ট্রিটমেন্ট কি, সাক্সামিথোনিয়াম অ্যাপনিয়ার ট্রিটমেন্ট কি হতে পারে, সাকসিনালকোলিন ডেফিসিয়েন্সি হয়েছে, এটা কি আগে থেকে বোঝা সম্ভব কিনা, এই জিনিসগুলো। যেমন মনে করো এখানে একটু অ্যানেস্থেশিয়া এবং অটোনমিক একসাথে পড়ো। জেনারেল অ্যানেস্থেশিয়াতে গিয়েও তুমি দেখবা যে ওই সাকসিনালকোলিন পড়তে হচ্ছে, আবার অটোনমিকেও পড়তে হচ্ছে, তাহলে তুমি একসাথে পড়ে ফেললে জিনিসটা কমে গেল এবং তুমি কোরিলেট করতে পারলে। দেখা যায় যে সাকসিনালকোলিন তোমার অ্যাপনিয়া হচ্ছে কেন, কারণ হলো বিউটাইলকোলিন এস্টারেজ ডেফিসিয়েন্সি হচ্ছে। এখন এটা কি আমাদের দেশে প্রি অ্যানেস্থেটিক চেকআপে আইডেন্টিফাই করা সম্ভব? সম্ভব না। অন্য দেশে কি সম্ভব? হ্যাঁ সম্ভব। ডাইবিকিন নাম্বার বলে একটা টেস্ট আছে ওদের, জেনারেল অ্যানেস্থেশিয়ার যে স্টেশন আছে, ওই স্টেশনে বসে আসলে সাকসিনালকোলিন মানে যে ডিস্ট্রয় হবে যে এনজাইম বিউটাইলকোলিন এস্টারেজ, এই এনজাইমটা ডেফিসিয়েন্ট আছে কিনা সেটা ডিটেক্ট করতে পারে। তো ওইটা করেও তোমরা চাইলে ওভাবেও ইয়া করতে পারো, প্রস্তুতি নিতে পারো। আর হলো ওপিসি, অ্যাট্রোপিন, আর হলো রেসপিরেটরির ক্ষেত্রে যেহেতু আমরা ইপ্রাট্রোপিয়াম, টায়াট্রোপিয়াম, অ্যান্টিমাস্কারিনিক ড্রাগ ইউজ করি, তারপরে তোমার মাইডিয়াটিক্স হিসেবে যে অ্যাট্রোপিন সাবস্টিটিউট ইউজ করি, অ্যাট্রোপিন সাবস্টিটিউট গুলো পড়বে, বিশেষ করে ইপ্রাট্রোপিয়াম। আর মাইডিয়াট্রিক্স হিসেবে যেগুলো ইউজ করতেছি সাইনিককে প্রিভেন্ট করার জন্য যেগুলো ইউজ করতেছি। তারপরে আর সিম্পেথোমিমেটিক্স থেকে যদি বলি, সিম্পেথোমিমেটিক্স বিশেষ করে অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিনটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে, নর অ্যাড্রেনালিন তেমন একটা আসে না। ডোপামিন মোস্ট ইম্পর্টেন্ট, ডোপামিনের ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, তারপরে নর অ্যাড্রেনালিন ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন অবশ্যই আসে, মানে এটা তো ভাইভাতে ধরে, রিটেনে তেমন একটা আসে না। অ্যাড্রেনালিনের ইন্ডিকেশন মানে রিটেনে খুব আসে। তারপরে সিম্পেথোলাইটিক্স ড্রাগস এর মধ্যে আলফা ব্লকার, রিভার্সিবল, ইরিভার্সিবল, ইকুইলিব্রিয়াম টাইপ, নন ইকুইলিব্রিয়াম টাইপ, ফেনক্সিবেনজামাইন, ফেন্টোলামাইন কখন ইউজ করতেছি, হ্যাঁ। তারপরে কিছু আছে সিম্পেথো মানে নিউরন ব্লকার, মানে সিম্পেথেটিক নিউরন ব্লকার আছে কিছু, যেমন রেজারপিন, রেজারপিন এর সোর্স কি। তারপরে অ্যামফিটামাইন আসে, মানে মিক্সড অ্যাক্টিং কিছু সিম্পেথোমিমেটিক্স এর ব্যাপারে আসে, যেমন অ্যামফিটামাইন মানে ইয়াবা, যেটা মানে মানে এই অ্যামফিটামাইনটা সম্পর্কে আমাদের ভাইভাতে খুব ধরা হয়েছে। ক্লোনিডাইন সেন্ট্রালি অ্যাক্টিং মানে আলফা 2 অ্যান্টাগনিস্ট বা পার্শিয়ালি অ্যাগনিস্ট। ক্লোনিডাইন কিন্তু একটা পার্শিয়ালি অ্যাগনিস্ট। কিছু কিছু বইয়ে এই জিনিসগুলো আপডেট হচ্ছে, অনেক চেঞ্জ হচ্ছে। তারপরে বিপিএইচ, ড্রাগ ইউজড ইন বিপিএইচ সম্পর্কে একটু ভালো পড়তে হবে, প্রাজোসিন, ডক্সাজোসিন সম্পর্কে, তামসোলোসিন সম্পর্কে। প্রাজোসিন কখন দিবে, তামসোলোসিন কখন দিবে, এই জিনিসগুলো জানতে হবে। অ্যাডভার্স ইফেক্ট কি, এগুলো একটু কোরিলেট করে পড়তে পারলে আশা করা যায় ভালো করবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া আমরা আবার একটু কমেন্ট সেকশনটা ঘুরে আসি। ভাইয়া মোহাম্মদ নাদিম মাহমুদ কোশ্চেন করেছে, ভাইয়া সিস্টেমিক ফার্মা পড়ার সময় কোন কোন সিস্টেম গুলো একসাথে পড়লে ইফেক্টিভ বেশি হবে, যেমন এএনএস প্লাস জিএ একসাথে পড়তে বললেন, যদি এ বিষয়ে কিছু বল। এএনএস প্লাস জিএ কম্বাইন করে পড়া যায়। তারপরে আসলে এখানে আর কি কি আছে, যেমন সিভিএস, কার্ডিওভাস্কুলার সিস্টেম, আর হেমাটিনিক্স, ওগুলো তো একসাথে, হেমাটিনিক্স, কার্ডিওভাস্কুলার সিস্টেম, আর হলো তোমার অ্যান্টিকোয়াগুলেন্টস, এই জিনিসগুলো একসাথে পড়তে পারো, মানে কোরিলেটেবল, যেহেতু ডিজিজ গুলো দেখা যায় যে একটার সাথে একটা কোরিলেটেড, তাহলে এই জিনিস মানে গুলো পড়তে পারো। আর হলো যে এমনিতে ফার্মাকোলজিতে আর অন্যান্য টপিকস গুলো ইন্টার রিলেটেবল না, এই ক্ষেত্রে ইন্টার সাবজেক্ট কিছু রিলেশন আছে, যেমন প্যাথোলজিতে তুমি আয়রন অ্যাবজর্পশন পড়বে, অ্যানিমিয়া পড়বে, তাহলে ওইটার সাথে ওখানেও আয়রন অ্যাবজর্পশন পড়ছো, আবার এখানেও ফার্মাকোলজিতেও তুমি হেমাটিনিক্স পড়ছো, তাহলে দুইটা একসাথে কোরিলেট করে পড়ে ফেলো, ওখানেও আয়রন অ্যাবজর্পশন আসে, ফার্মাকোলজিতে অনেক সময় আয়রন অ্যাবজর্পশন রিটেনে চলে আসে। এইভাবে যদি পড়ো তাহলে ব্যাপারটা বেশি
ইফেক্টিভ হবে। তারপরে ফার্মাকোলজিতে এই যে কিছু দেখা যায় যে এই যে অ্যাডভার্স ইফেক্ট গুলো আমরা যে ABCDE ভাগ করি, এইগুলো মানে অ্যাকিউট কিছু অ্যাডভার্স ইফেক্ট, মানে অ্যানাফাইলেকটিক, তারপর অগমেন্টেড, এইগুলো যদি এখন থেকে পড়ে ফেলতে পারো মাইক্রোবায়োলজির সাথে কম্পাইল করে, হাইপার সেন্সিটিভিটি গুলো যদি মাইক্রোবায়োলজির সাথে কম্পাইল করে পড়ে ফেলো, মাইক্রোবায়োলজিতে হাইপার সেন্সিটিভিটি পড়ছো, এখানেও ড্রাগ হাইপার সেন্সিটিভিটি পড়ছো, একসাথে পড়ে ফেলো, ট্রিটমেন্টটা পড়ে ফেলো, তাহলে দেখা গেল যে মাইক্রোবায়োলজির হাইপার সেন্সিটিভিটিটা তোমার ফার্মাকোলজিতে পড়া হয়ে যাচ্ছে, অর্থাৎ এক জিনিস দুইবার পড়তে হচ্ছে না। তারপরে আরেকটা আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গেছি, সেটা হলো কিছু স্পেশাল টপিকস আছে ফার্মাকোলজিতে, যেমন রেশনাল ইউজ অফ ড্রাগ, এগুলো আমরা অ্যাভয়েড করি, এগুলো তেমন একটা পড়া হয় না। রেশনাল ইউজ অফ ড্রাগ, পি ড্রাগ সিলেকশন কিভাবে করবে, তারপরে এসেনশিয়াল ড্রাগসের WHO ডেফিনিশন, এই জিনিসগুলো একটু দেখে রাখবে, কারণ এই জিনিসগুলো থেকে যে 4টা জেনারেল ফার্মাকোলজি থেকে বললাম কোশ্চেন আসে, ওখান থেকে একটা কোশ্চেন এইখান থেকেও আসে। ঠিক আছে। ভাইয়া এরপর আরেকটা কোশ্চেন এসেছে যে অটোনমিক ফার্মাকোলজি এবং সিভিএস এর জন্য কোন বইটা ফলো করা ভালো? অটোনমিক ফার্মাকোলজি অ্যান্ড সিভিএস কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য আমি এক্সক্লুসিভলি সাজেস্ট করব হলো ক্যাটজাং। কিছু টপিকস, সব টপিকস পড়তে যেও না, বিশেষ করে ACE ইনহিবিটর গুলো, মানে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম, ARB, এইগুলো ক্যাটজাং থেকে পড়ো। তারপরে অটোনমিকটা বেটার লেখা আছে ত্রিপাঠীতে, এবং ওই যে ডেভিড গোলানের প্যাথোফিজিওলজিক বেসিসের বইটা, এই দুইটা বই অটোনমিকের জন্য বেস্ট। ভাইয়া সিবিএস যেহেতু বলতেছেন, তো ভাইয়া সিবিএস থেকে রিটেনের জন্য ইম্পর্টেন্ট টপিকস গুলো একটু বলে দিতেন। সিবিএস থেকে ইম্পর্টেন্ট টপিকস তো হয় তোমরা মানে কোয়েশ্চেন ব্যাংক খুললেই পেয়ে যাবে, আসলে যে বিগত 5 বছরের কোয়েশ্চেন গুলো পড়ো, এখান থেকে ওই যে ACE, ARB, ড্রাগ ইউজড ইন হার্ট ফেলিওর, তারপরে তোমার এই যে বিটা ব্লকার গুলো, এগুলো একটু পড়লে বেটার হয়। ড্রাগ ইউজড ইন হার্ট ফেলিওর এটা একটা টপিকস, ACE, ARB একটা টপিকস, আর এই যে বিটা ব্লকার গুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। কোর্সে AH মারুফ ভাইয়া বলেছেন অ্যানেস্থেটিক ড্রাগ নিয়ে যদি কিছু বলতেন। অ্যানেস্থেটিক্স ড্রাগস নিয়ে লোকাল অ্যানেস্থেটিক্স এবং জেনারেল অ্যানেস্থেটিক্স সম্পর্কে তোমরা মানে এখানে ব্যাখ্যা করার মতো কিছু নাই। তুমি আসলে এই যে বললাম যে একটু ওটিতে যাও রেগুলার, আর হলো অ্যানেস্থেটিক্স ড্রাগ সম্পর্কে সবচেয়ে ভালো লেখা আছে ত্রিপাঠী এবং ক্যাটজাং, এই দুইটা বই। তো তোমার যদি ক্যাটজাং পড়ার সময় না হয়, ত্রিপাঠী পড়লে এনাফ। ত্রিপাঠী তুমি অ্যানেস্থেটিক ড্রাগ সম্পর্কে সবচেয়ে ভালো ধারণা পাবে, এবং এখানে লিডোকেইন কিভাবে কাজ করছে, লিগনোকেইন কিভাবে কাজ করছে, এটা কি নার্ভকে বাইরে থেকে ব্লক করে না ভিতর থেকে ব্লক করে, অ্যাক্টিভ অবস্থায় ব্লক করে না ইনঅ্যাক্টিভ অবস্থায় ব্লক করে, এটাও ইম্পর্টেন্ট। ড্রাগের পিকেএ এখানে অনেক ইম্পর্টেন্ট। তাহলে পিকেএ যে ড্রাগস, মানে ড্রাগের অ্যাকশনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে, এনভায়রনমেন্টাল পিচ যে ড্রাগের অ্যাকশনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, এই লোকাল অ্যানেস্থেটিক্স হলো তার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। ডিপোলারাইজিং মাসেল রিল্যাক্সেন্ট অ্যানেস্থেশিয়াতে নন ডিপোলারাইজিং মাসেল রিল্যাক্সেন্ট কিভাবে করতেছে, কাজ করতেছে, সেটাও ইম্পর্টেন্ট। ডিপোলারাইজিং মাসেল রিল্যাক্সেন্টের কয়টা স্টেজে তোমার মাসেল রিল্যাক্সেশন করে, এছাড়াও আরো মানে সেন্ট্রালি অ্যাক্টিং ওরাল কি কি মানে মাসেল রিল্যাক্সেন্ট আছে। যেমন আমরা কিন্তু এই অ্যানেস্থেশিয়া পড়তে গিয়ে, মাসেল রিল্যাক্সেন্ট পড়তে গিয়ে ওই যে ব্যাকলোফেনের কথা, তারপরে টলপেরিসনের কথা, সেন্ট্রাল অ্যাক্টিং, এগুলো সেন্ট্রালি অ্যাক্টিং মাসেল রিল্যাক্সেন্ট, এগুলো ভুলে যাই। তারপরে এই যে মাসেল রিল্যাক্সেন্ট গুলোর অ্যান্টিডোট কি আছে, তারপরে এই যে যেমন আমরা বলি যে নিউস্টিগমাইন কিন্তু তোমার একটা মাসেল রিল্যাক্সেন্ট, বাট এটাকে আমরা রিভার্স করার জন্য বেকুরেনিয়াম ব্রোমাইড দেই, প্যানকিউরেনিয়াম, বেকুরেনিয়াম, এগুলো দেই। তো এখন আবার এই যে ভ্যানকিউরেনিয়াম, বেকুরেনিয়াম, প্যানকিউরেনিয়াম, এগুলো হলো একটু মনে ভুল বললাম, সেটা হলো নিউস্টিগমাইন
ঠিক আছে, আচ্ছা যাই হোক। তারপরে এই সাক্সামিথোনিয়ামের ক্ষেত্রে যেটা বললাম, এটা ডিপোলারাইজিং মাসেল রিল্যাক্সেন্ট। আরেকটা হলো হ্যালোথেন, যেমন তোমরা মানে জিএ তে দেখবা যে হ্যালোথেন খুব ইউজ করে, বিশেষ করে আহ, মানে জেনারেল হসপিটালগুলোতে। হ্যালোথেনটা কি কি অ্যাডভার্স ইফেক্ট করছে, তারপরে যেমন এটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ অ্যাডভার্স ইফেক্ট হলো ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া। এটার ট্রিটমেন্ট কি করবে সেটা সম্পর্কে জানতে হয়। ড্যান্ট্রোলিন কিভাবে কাজ করে, যেহেতু ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়াতে ড্যান্ট্রোলিন একটা ইউজফুল ড্রাগ। ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়ার কোন কোন ড্রাগে হইতে পারে, যেমন অ্যান্টিসাইকোটিক ড্রাগগুলোতে হইতে পারে, যেমন ওই যে হ্যালোপেরিডল, এখানেও কিন্তু তোমার ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া হয়। তাহলে একটা ড্রাগ থেকে লাভ দিয়ে সিএনএস এর আরেকটা ড্রাগে চলে যাচ্ছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তারপর আহ যেমন সুগামাডেক্স একটা নতুন ড্রাগ আসছে, এগুলো ওই তোমার নিউস্টিগমাইনের অ্যান্টিডোট হিসেবে, ডিরেক্ট অ্যান্টিডোট বলা যায় ওগুলো, এগুলো একটু দেখে নিও। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এনএস থেকে যে ছোট ছোট টপিকস কিছু আছে, যে অ্যান্টি ডিপ্রেসেন্ট, অ্যান্টি সাইকোটিক, এখান থেকে রিটেনের জন্য কোন কোন টপিকসটা, কোন কোন কোশ্চেন গুলো একটু ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট? এখান থেকে অ্যান্টি ডিপ্রেসেন্টটা ইম্পর্টেন্ট, তারপরে সিডেটিভ হিপনোটিক্সটা ইম্পর্টেন্ট। বিশেষ করে সিডেটিভ হিপনোটিক্সের মধ্যে বেনজোডায়াজেপাইন, বারবিচুরেটস। তারপরে নিউয়ার গুলো তেমন একটা আসে না, জাস্ট অনেক সময় আসে হলো যে হোয়াট আর দ্য নিউয়ার সিডেটিভ হিপনোটিক্স, যেমন জালেপ্লন, এসজবিক্লন, মানে তারপরে যে সেভুরক্সেন্ট, মেলাটোনিন কিছু আছে, এগুলো একটু মনে রাখবা। আর হলো এই অ্যান্টিসাইকোটিক থেকে আসে, অ্যান্টিসাইকোটিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে জটিল লাগে, অ্যান্টিসাইকোটিক এবং এপিলেপসি। এই টপিকস গুলো একটু কঠিন, তোমরা চাইলে এই টপিকস গুলো ডাক্তার নাজিবের লেকচার দেখতে পারো। আমার মনে হয়েছে যে সিএনএস এর টপিকস গুলো সবচেয়ে ভালো উপস্থাপন করেছেন ডাক্তার নাজিব, ইভেন বই থেকেও তুমি অনেক ভালো উপস্থাপনা পাবে তুমি ডাক্তার নাজিবের লেকচারে। আমার মনে হয় সিএনএস টা ডাক্তার নাজিবের লেকচার দেখা উচিত। অসংখ্য ধন্যবাদ। এখানে আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হলো ফেনাইটোয়াইন। এই বিশেষ করে অ্যান্টি এপিলেপটিক ড্রাগের মধ্যে ফেনিটোয়াইনটা খুব ইম্পর্টেন্ট। ফেনিটোয়াইনের ইন্ডিকেশন, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে মেটাবলিজম, এলিমিনেশন, ইভেন অ্যাডভার্স ইফেক্ট, প্রত্যেকটা জিনিস লাগে, প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো তোমরা পড়ার চেষ্টা করবে, ফেনাইটোয়াইনটাকে বেশি মানে বিশেষ ইম্পর্টেন্স দিবে আর কি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া এরপরে আমরা আসি রেসপিরেটরি সিস্টেমের। এখানে রেসপিরেটরি সিস্টেম তো ভাইয়া অনেক বড়, প্লাস এটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট, রিটেন প্লাস ভাইবা দুইটার জন্য। তো রেসপিরেটরি সিস্টেম সম্পর্কে আপনি কিছু সাজেশন দেন ভাইয়া। রেসপিরেটরি সিস্টেম এটাও ত্রিপাঠি পড়লে এনাফ, অতিরিক্ত অন্য বইগুলো না পড়লেও চলবে। এখানে তুমি যদি মানে একটু গাইডলাইনটা যদি দেখতে পারো, এখন যেহেতু সময় আছে, তোমরা যেহেতু এখনো পড়তেছো, আমাদের ন্যাশনাল একটা গাইডলাইন আছে, অ্যাজমার ন্যাশনাল গাইডলাইনটা, ওটা যদি দেখতে পারো, ওখানে ড্রাগের স্টেপ আপ স্টেপ ডাউন, মানে কোন ড্রাগ ফেইলিওর হলে কোন ড্রাগ ইউজ করবে সেটা পড়তে পারো। এখানে স্টেরয়েডটাও কিন্তু চলে আসে। এখানে গাইডে কিছু ভুল আছে, যেমন মনে করো সালবিউটামলের ক্ষেত্রে, যদি সালবিউটামলের ক্ষেত্রে বলি, সালবিউটামলের ক্ষেত্রে ড্রাগে অ্যাডভার্স ইফেক্টটা কিন্তু ওরাল থ্রাশের কথা লেখা আছে, কিন্তু তোমরা কিন্তু এটা ভুলেও বলতে যেও না, কারণ সালবিউটামল তো ইমিউনোসাপ্রেশনের সাথে কোনোভাবেই সম্পর্কিত না, সুতরাং সালবিউটামল কিন্তু ওরাল থ্রাশ করবে না। হ্যাঁ, করতে পারে যখন এটা কম্বিনেশন, তুমি একটা ইনহেলার ইউজ করতেছো যেখানে সালমেটেরল বা সালবিউটামল আছে, সাথে একটা স্টেরয়েড মানে কম্বিনেশন আছে, তো সেইটা যদি ইউজ করো, স্বাভাবিকভাবে স্টেরয়েডের কারণে তোমার ওরাল থ্রাশ হতে পারে, কিন্তু অবশ্যই সেটা সালবিউটামলের জন্য না। তারপরে এখানে ইম্পর্টেন্ট হলো মন্টিলুকাস্ট, সালবিউটামল, সালমেটারল, এগুলো কিন্তু তুমি এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, যে তুমি অটোনমিকের সাথে রেসপিরেটরিটাও একসাথে পড়তে পারো, কারণ অটোনমিকে তুমি বিটা টু অ্যাগোনিস্ট পড়তেছো, বিটা টু অ্যাগোনিস্ট এখানে সালবিউটামল, সালমেটারল পড়তেছো। তারপরে ওই যে অটোনমিকে ইপ্রাটোপিয়াম, টায়োট্রোপিয়াম অ্যান্টিমাস্কারেনিক ড্রাগ হিসেবে পড়ছো, এখানেও কিন্তু ইপ্রাটোপিয়াম, টায়োট্রোপিয়াম আমরা সিওপিডিতে, ইভেন আজমাতেও নেবুলাইজার সলিউশনে, নেবুলাইজারে ইউজ করছি। তারপরে মন্টিলুকাস্ট খুব একটা সেফ ড্রাগ, মানে এই ড্রাগটাও কিন্তু মানে অ্যাজমা পেশেন্টে খুব রেগুলার ইউজ হয়, লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। থিওফাইলিন, অ্যামিনোফাইলিন লো থেরাপিউটিক ইন্ডেক্স ড্রাগ, এখান থেকেও কোয়েশ্চেন আসে, হোয়াট আর দ্য ড্রাগস দ্যাট হ্যাজ মানে মানে যাদের লোটা, মানে পরীক্ষার প্রশ্ন হয় এইভাবে যে
তুমি একটা লো থেরাপিউটিক ইন্ডেক্সের ড্রাগ বললা, তোমাকে জিজ্ঞেস করবে যে এছাড়াও আরো কি কি লো থেরাপিউটিক ইন্ডেক্সের ড্রাগ আছে। মনে রাখবা যে বেশিরভাগ ক্ষেত্রে সিএনএস এর সকল ড্রাগ লো থেরাপিউটিক ইন্ডেক্স এক্সেপ্ট বেনজোডায়াজেপাইন, যদিও রিলেটিভলি তারা লো মানে থেরাপিউটিক ইন্ডেক্স ভালো, বাট তাদের ক্ষেত্রেও বলতে হবে লো থেরাপিউটিক ইন্ডেক্স। কার্ডিওভাস্কুলার সিস্টেমের ড্রাগগুলো লো থেরাপিউটিক ইন্ডেক্সের ড্রাগ, কিছু এক্সেপশন ছাড়া। তাহলে এই জিনিসগুলো এভাবে কোরিলেট করে পড়তে হবে। থিওফাইলিন অ্যামিনোফাইলিন থেকে সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর স্যারের বিশদ লেকচার আছে, এবং এইখান থেকে ক্যাফিন পর্যন্ত চলে যেতে পারে। থিওফাইলিন অ্যামিনোফাইলিনের সোর্স কি, চা থেকে কোনটা পাই, কফি থেকে কোনটা পাই, থিওফাইলিন অ্যামিনোফাইলিনের কেমিক্যাল স্ট্রাকচার কি, তারপরে এরা তো ফসফোডাইএস্টারেজ এনজাইম ইনহিবিটর, এইটা তো তাদের মেইন কাজ না। আর কি কি মেকানিজমের মাধ্যমে তারা ব্রঙ্কোডাইলেশন করছে, তারা স্টেরয়েডের কাজকে কিভাবে ইনফ্লুয়েন্স করছে, এটা কিন্তু তোমাকে একটু কষ্ট করে ক্যাপশন থেকে পড়ে নিতে হবে। তারপরে এটার মানে থিওফাইলিন অ্যামিনোফাইলিনের যে সাইড ইফেক্ট হচ্ছে, যেমন ডায়াবেটিস হচ্ছে, হেডেক হচ্ছে, কেন এই সাইড ইফেক্টটা, তোমাকে বলতে হবে যে এটা এডিনোসিন রিসেপ্টর মানে অ্যাগনিস্টিক ইফেক্ট আছে। মানে এই এডিনোসিন রিসেপ্টর এর কারণেই মূলত তার কিছু এক্সট্রা সাইড এফেক্ট পাচ্ছি। এখন তোমাকে কোশ্চেন করতে পারে এমন একটা ড্রাগের নাম বলো যার শুধুমাত্র ফসফোডাইএস্টারেজ, মানে এমন একটা রেসপিরেটরি ড্রাগের নাম বলো যার এই পিডিই ইনহিবিটর বা ইনহিবিশন অ্যাকশন আছে কিন্তু এডিনোসিন রিসেপ্টরের উপর কোনো অ্যাকশন নাই। তাহলে তোমাকে এন প্রোফাইলিন সম্পর্কে জানতে চাইতে পারে। এন প্রোফাইলিন এটার কোনো এডিনোসিন রিসেপ্টর কোনো অ্যাকশন নাই, শুধু ফসফোডাইএস্টারেজ এনজাইম ইনহিবিশন আছে। এছাড়াও নিউয়ার কিছু ড্রাগ আসছে যারা তোমার এই ফসফোডাইএস্টারেজ এনজাইম ইনহিবিশন করে, যেমন রোফ্লুমিলাস্ট, এপ্রিমিলাস্ট, এগুলো নতুন, এগুলো তেমন একটা ধরতে দেখি নাই। তারপরে কোয়েশ্চেন করে যে অ্যামিনোফাইলিন দ্রুত কাজ করে না থিওফাইলিন দ্রুত কাজ করে। স্ট্যাটাস অ্যাজমাটিকাস অর্থাৎ সিভিয়ার অ্যাকুইট অ্যাজমা, সেই ক্ষেত্রে তুমি অ্যামিনোফাইলিন দিবে না থিওফাইলিন দিবে? অ্যামিনোফাইলিন দিলে কেন দিবে? কারণ অ্যামিনোফাইলিন রিলেটিভলি ওয়াটার সলিউবল। এখানে অ্যামিনোফাইলিনটা মূলত হলো থিওফাইলিন প্লাস ইথিলিন ডায়ামিন, মানে ইথিলিন ডায়ামিন এর একটা কম্বিনেশন। জাস্ট মানে ইথিলিন ডায়ামিন অ্যাড করে এটাকে মোর ওয়াটার সলিউবল করা হয়েছে যাতে এটাকে আইভি বা আইএম দেওয়া যায়, অর্থাৎ প্যারেন্টেরাল রুটে দেওয়া যায়। থিওফাইলিন তো আমরা ওরাল রুটে ইউজ করি ইউজুয়ালি। আর থিওফাইলিন যে লো থেরাপিউটিক ইন্ডেক্স ড্রাগস, কেন এটা লো থেরাপিউটিক ইন্ডেক্স, ইম্পর্টেন্ট সাইড ইফেক্ট গুলো কি, এগুলো একটু মনে রাখতে হয়। তাহলে এখান থেকে সবচেয়ে বড় টপিকস হলো থিওফাইলিনের। তারপরে সালবিউটামল থেকে কোশ্চেন করে যে সালবিউটামল কেন ট্রেমর করে, তারপরে সালবিউটামল এর অ্যাডভার্স ইফেক্ট গুলো জানতে চায়। তারপরে সালমেটারল, এটা কেন লং অ্যাক্টিং, মানে সালবিউটামলের চেয়ে তুলনামূলক ভালো কোনটা, লিভোসালবিউটামল কেন তুলনামূলক ভালো, কারণ সালবিউটামলের নিজস্ব একটা ইনফ্ল্যামেটরি অ্যাকশন আছে যেটা লিভোসালবিউটামলের নাই। তারপরে ওই যে অ্যামিনোফাইলিন থিওফাইলিনের ক্ষেত্রেও একটা কোশ্চেন করে, মনে পড়ছে না, এটা ওদের কিন্তু ডায়াফ্রামও একটা অ্যাকশন আছে অ্যামিনোফাইলিন এবং থিওফাইলিনের, ডায়াফ্রামকেও কন্ট্রাকশন করে, এই জন্য সিওপিডি তে কিন্তু অ্যামিনোফাইলিন থিওফাইলিন ইউজ হয়। তারপরে কিছু আছে মাস্ট সেল স্টেবিলাইজার। মাস্ট সেল স্টেবিলাইজার কি কি আছে, যেমন নিডোক্রোমিল সোডিয়াম, সোডিয়াম ক্রোমোগ্লাইকেট, এগুলো সম্পর্কে তেমন জিজ্ঞেস করে না, মেকানিজমটা মনে রাখতে পারো, সিইউতে 2-1 আসছে। তারপরে তোমার এই যে মাঝে মাঝে কোশ্চেন করে ওইটা, ওই যে নিডোক্রোমিল সোডিয়াম এবং সোডিয়াম ক্রোমোগ্লাইকেট ছাড়া আর কি মাস্ট সেল স্টেবিলাইজার আছে, যেমন কিটোটিফেন, এটা কিন্তু আমরা খুব অ্যান্টিহিস্টামিন হিসেবে ইউজ করি, বাট এটার একটা মাস্ট সেল স্টেবিলাইজিং ইফেক্টও আছে। এই জিনিসগুলো মোটামুটি পড়লে আশা করা যায় ভালো করবে। মন্টিলুকাস্টের সাইড ইফেক্ট তো তেমন একটা নাই, মানে আসে না, তোমরা চাইলে একটু খুঁজে নিয়ে পড়ে নিতে পারো। মন্টিলুকাস জাফিলুকাস্টের পার্থক্য পড়ে নিতে পারো, অ্যামিনোফাইলিন এবং থিওফাইলিনের পার্থক্যটা ধরে, অ্যামিনোফাইলিনের সাথে বা থিওফাইলিনের সাথে সালবিউটামলের পার্থক্য আসতে পারে, যেহেতু দুটোই রেসপিরেটরি ড্রাগ, একটু মাথায় রেখো। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া আমরা আবার ভাইয়া একটা কোশ্চেন এসেছে, ইন্টেনসিভ কেয়ার ফার্মাকোলজির জন্য কোন বুকটা ভালো হবে? আবার প্লিজ রিপিট করো প্লিজ কোশ্চেনটা। ভাইয়া ইন্টেনসিভ কেয়ার ফার্মাকোলজির জন্য কোন বুকটা ভালো হবে?
ইন্টেন্সিভ কেয়ার এটার জন্য আলাদা কোনো ফার্মাকোলজি বই আমার মনে হয় এটার জন্য একটু গুডম্যান গিলম্যান প্লাস ওই যে আমি এটা বলছিলাম ডেভিড ইউগোলানের বইটা কিন্তু অনেক আইডিয়াল একটা বই। ডেভিড ইউগোলানের প্যাথোফিজিওলজিক বেসিস অফ ফার্মাকোলজি প্লাস গুডম্যান গিলম্যান এই দুইটা বই অনেক হায়ার লেভেলের বই। ওই আমার মনে হয় ইন্টেন্সিভ কেয়ারের জন্য এই দুইটা বই বেস্ট। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া এরপর আমরা একটু রেনাল ফার্মাকোলজি থেকে চলে যাই। ভাইয়া রেনাল ফার্মাকোলজি থেকে ইম্পর্টেন্ট কিছু টপিকস বলে দিতেন। প্রথমে ড্রাগের ক্লাসিফিকেশন খুব ইম্পর্টেন্ট, তারপরে ওখান থেকে কোয়েশ্চেন আসে হাই সিলিং ডায়োরেটিক্স, লো সিলিং ডায়োরেটিক্স, কেন হাই সিলিং ডায়োরেটিক্স হাই সিলিং বলছি, ডায়াবেটিক ব্রেকিং ইফেক্ট কি জিনিস, তারপরে তোমার ফ্রুসেমাইডের ইন্ডিকেশন, তারপরে মানে লুপ ডায়াবেটিক্স গুলো কিভাবে কাজ করে, তারপরে ডায়াবেটিক্স এর সাথে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ ইউজ করলে কি ইফেক্ট পাবো, এখানে ডায়াবেটিক ইফেক্ট মানে এখানে কি অ্যাগোনিস্টিক ইফেক্ট মানে সিনার্জিস্টিক ইফেক্ট পাবো নাকি উল্টা মানে মানে এখানে ড্রাগের পটেনসিয়েশন কমে যাবে, একটা ড্রাগ ইউজ করলে আরেকটা ড্রাগের ইফেক্ট কমে যাচ্ছে, এটাকে কি ইফেক্ট বলি। এইখানে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। অ্যানাসাইডস কেন ডায়োরেটিক ইফেক্ট কমায় দিচ্ছে, কারণ অ্যানাসাইডস এবং মানে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসটাকে অফ করে দিচ্ছে। প্রোস্টাগ্ল্যান্ডিনের কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ হলো ডায়োরিসিস করা, অর্থাৎ তারাও কিন্তু ডায়োরিসিসে একটা হেল্প করে। এখন অ্যানাসাইড দিলে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস অফ হচ্ছে, আর ওইদিকে ডায়োরিসিস ফ্রুসেমাইড কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিসটাকে কিছুটা হলেও বাড়াইতো। অর্থাৎ এইখানে অ্যানাসাইড এই প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস অফ করে দিয়ে ডায়োরিসিসটাকে কমিয়ে দিচ্ছে। এই জন্য ডায়োরেটিক্স এবং অ্যানাসাইডস একসাথে ইউজ করলে ডায়োরেটিক ইফেক্টটা কম পাবো। এই ইফেক্টটাও জানতে চাই অনেক সময় প্রফে। তারপরে থায়াজাইড ডায়োরেটিক্স সম্পর্কে, এটা কিভাবে ইনসুলিন রেজিস্ট্যান্স করে এটা সম্পর্কে জানতে চাই। ডায়াবেটিস ইনসিপিডাসে থায়াজাইড ডায়োরেটিক্স এর ইন্ডিকেশন কি, স্পাইরোনোলেকটনের অ্যাডভার্স ইফেক্ট কি, কেন এই অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে, অর্থাৎ স্টেরয়েডের সাথে এটার যে গাঠনিক কেমিক্যাল স্ট্রাকচারাল সিমিলারিটিস আছে, এই সিমিলারিটিস এর ইম্পর্টেন্স এর জন্য যে সাইড ইফেক্ট গুলো হচ্ছে এগুলো জানতে হয়। ম্যানিটল ইন্ডিকেশন কি, অ্যাসিটাজোলামাইডের যে মানে নিজেই নিজের ডায়োরিসিস ক্ষমতা প্রিভেন্ট করে, অর্থাৎ একটা সময় গিয়ে দেখা যায় যে মানে অ্যাকোমোডেশন রিডাকশন মানে সে নিজেই নিজের ডায়োরিসিসটাকে কমিয়ে দেয় একটা সময় গিয়ে। তার একটা নির্দিষ্ট মানে যেহেতু আমাদের কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম একটা লিমিটেড অ্যামাউন্টে থাকে, তো একটা সময় গিয়ে মানে ডায়োরিসিসটা লিমিটেড হয়ে যায়। সেলফ লিমিটেশন অফ মানে অ্যাসিটাজোলামাইড এটা পরীক্ষায় ধরে। তারপরে ইন্ডিকেশনটা এই মাউন্টেন সিকনেসে কেন ইউজ হয় এই জিনিসগুলো একটু জানতে হবে। আমার অ্যাসিটাজোলামাইড মানে কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর গ্লুকোমাতে কখন ইউজ হচ্ছে, কোন গ্লুকোমাতে ইউজ হচ্ছে, এই জিনিসগুলো একটু ভালো করে পড়ে রাখবে। এখানে সবচেয়ে কঠিন যেই মেকানিজমটা এটা হলো লুপ ডায়োরেটিক্স। ওই লুপ ডায়োরেটিক্স এর মেকানিজমটাই যে তিনটা মেকানিজম আছে, তিনটা মেকানিজমই পড়বে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভাইয়া এরপরে তো অ্যান্টিবায়োটিক্স রয়েছে, এখানে তো অনেকগুলো অ্যান্টিবায়োটিক্স আমাদেরকে পড়তে হয়। তো ভাইয়া কোন কোন অ্যান্টিবায়োটিক্স গুলো রিটেনের জন্য আসলে আমাদের ভালো করে পড়তে হবে এই বিষয়ে একটু যদি বলতেন। রিটেনের জন্য পেনিসিলিন মানে সেলোয়াল সিনথেসিস ইনহিবিটর, ফ্লুরোকুইনোলন এই দুইটা খুব ইম্পর্টেন্ট। তারপরে মেট্রোনিডাজল দ্যাট ইজ মানে এটাও তো প্রোটিন সিনথেসিস ইনহিবিটর আলটিমেটলি। আর এজিথ্রোমাইসিন দ্যাট ইজ মানে প্রোটিন সিনথেসিস ইনহিবিটরের মধ্যে এজিথ্রোমাইসিন, এরিথ্রোমাইসিন আর হলো ওইদিকে অ্যামিনোগ্লাইকোসাইড গুলো যেগুলো আছে, আমি তো ম্যাক্রোলাইট গুলো বললাম, এজিথ্রোমাইসিন এইগুলো ছাড়া ওই যে অ্যামিনোগ্লাইকোসাইড যেগুলো আছে তোমার জেন্টামিসিন, এগুলোর কাজ অ্যাডভার্স ইফেক্ট। ক্লারিথ্রোমাইসিন কোথায় ইউজ হয়, আমরা যে ক্লারিথ্রোমাইসিন থেকে জিআই ড্রাগে চলে যাবে, আমরা যে ক্লারিথ্রোমাইসিন ইয়াতে ইউজ করি, পেপটিক আলসার ডিজিজে ইউজ করি, এটা জাস্টিফাই করো কেন মানে এজিথ্রোমাইসিন ইউজ করছি না বা এরাইথ্রোমাইসিন ইউজ করছি না, কেন ক্লারিথ্রোমাইসিন চয়েস করলাম, এটার কারণ বলতে বলে। এখানে মূলত জিআই ইনস্টেবিলিটির একটা ব্যাপার স্যাপার আছে, এই ব্যাপারটা বলতে হবে। অর্থাৎ এখানে ফার্মাকোকাইনেটিক
প্রপার্টিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর ট্রিপল থেরাপি, কোয়াড্রুপল থেরাপিতে চলে যাবে এরকম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। বক্সে আরেকটি কোশ্চেন এসেছে, ইমিউনো কম্প্রেশন, ইমিউনো সাপ্রেশন এন্ড ইমিউনো কম্প্রোমাইজ ড্রাগ নিয়ে যদি কিছু বলতেন। ইমিউনো কম্প্রোমাইজ এবং ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ, বিশেষ করে গ্লুকোকর্টিকয়েডস কিভাবে ইমিউনোসাপ্রেশন করছে, কিভাবে এটা অ্যাজমাতে রোল প্লে করছে, এটা ইম্পর্টেন্ট। এটা দিয়ে কি আমরা সাথে সাথে কোনো ইমিউনোসাপ্রেসিভ ইফেক্টস পাবো কিনা, এটাই ইম্পর্টেন্ট। তারপরে এছাড়াও আমরা ওই যে ক্যান্সার কেমোথেরাপিতে ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগ যেমন মেথোট্রিক্সেট ইউজ করি, তারপরে থালিডোমাইড ইউজ করি। এখান থেকে মেথোট্রিক্সেটের ইন্ডিকেশন ধরবে রিমাটয়েড আর্থ্রাইটিস এবং কি কি ক্যান্সারে আমরা ইউজ করি। থালিডোমাইড ডিজিজটার এখান থেকে জিজ্ঞেস করে থালিডোমাইড ডিজিজটার কি জিনিস, কত সালে হয়েছিল, কিভাবে হয়েছিল, কি ঘটনা ছিল, ফোকোমেলিয়া, এমেলিয়া, ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট। তারপরে ওখান থেকে আরো ড্রাগের অ্যাডভার্স ইফেক্টে চলে যাবে, মানে টেরাটোজেনিক ইফেক্ট আছে কোন কোন ড্রাগে, সোডিয়াম ভ্যালপ্রোয়েটে চলে যেতে পারে। তারপরে এই যে থালিডোমাইড থেকে জিজ্ঞেস করতে পারে থালিডোমাইডের ইন্ডিকেশন কি, হ্যাঁ, যেমন মাল্টিপল মায়োলোমা, তারপরে এরাইথ্রোমা নোডোসাম লেপ্রোসাম, এই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস। এই যে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগগুলোর ইন্ডিকেশনগুলো একটু পড়ে নিও। ক্যান্সার কেমোথেরাপি পারলে পড়ে নিও, এগুলো থেকে তেমন একটা কোশ্চেন করে না। মিথোট্রিক্সেটটা এখানে ইম্পর্টেন্ট। আর ব্রেস্ট ক্যান্সারে ইউজ হয় ট্রাস্টোজিমাব, দ্যাট ইজ হারসেপটিন যেই ড্রাগটা, এটা ইউজ করতে পারো। টেমোক্সিফেন, এটাও ইআর পজিটিভ ব্রেস্ট ক্যান্সারে ইউজ হয়, আর ওইটা হলো HER2 পজিটিভ ব্রেস্ট ক্যান্সারে ইউজ হয়। এই কয়েকটা ড্রাগ যেগুলো কমন, প্যাথোলজিতেও পাবা, এগুলো একটু মনে রাখতে পারো। আর গ্লুকোকর্টিকয়েডস কেন সাথে সাথে কাজ করে না, তারপরে এটার কেন মানে এই ল্যাগিং টাইমটা কেন তৈরি হচ্ছে, ড্রাগটা উইথড্র করলে সাথে সাথে কেন ইফেক্ট শেষ হচ্ছে না, তারপরে এই ড্রাগসটা তোমার কিভাবে তার ফার্মাকোডাইনামিক অ্যাকশন তৈরি করছে, সাইটোপ্লাজমিক রিসেপ্টরে কাজ করে এমন ড্রাগের নাম বলো। ওখান থেকে চলে যাবে নিউক্লিয়ার রিসেপ্টরে কাজ করে এমন ড্রাগের নাম বলো। তারপরে এই যে তারপরে আরো ধরতে পারে হলো এই যে ড্রাগস গুলো যে কাজ করছে বা ড্রাগ গুলো যে আমরা ইউজ করছি, এখানে কি কি সতর্কতা আমাদের মেনটেন করতে হয়, বাচ্চাদের ক্ষেত্রে কখন দিব কখন দিব না গ্লুকোকর্টিকয়েডস হঠাৎ উইথড্র করলে কি হবে, ফ্লেয়ার আপ জিনিসটা কি জিনিস, তারপরে গ্লুকোকর্টিকয়েডস দীর্ঘমেয়াদী ইউজ করলে কি কি অ্যাডভার্স ইফেক্ট হইতে পারে, গ্লুকোমা কখন হবে, কুশিং সিনড্রোম কি হবে, কুশিং সিনড্রোমটাকে কি বলি, আয়াট্রোজেনিক কুশিং এর ইয়াটা কি, এই ক্ষেত্রে কেন অ্যাবডোমিনাল ওবেসিটি হচ্ছে, এই জিনিসগুলো, হাইপারটেনশন কেন তৈরি হচ্ছে, তারপরে ওই যে সাডেন অফ, তারপরে আমরা গ্লুকোকর্টিকয়েডস গুলো কেন সকালবেলা দিচ্ছি, সকালবেলা বিকালবেলা দিলেও কেন সকালবেলার কম দিচ্ছি, মানে সকালে বেশি দিচ্ছি বিকালে কম দিচ্ছি, এই জিনিসগুলো কিন্তু ভাইবার কোশ্চেন। কোথায় মেটাবলিজম হয়, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো একটু মাথায় রেখো। অনেক ধন্যবাদ ভাই, আমাদের সব কোশ্চেন ভাই আমরা লাইভ পর্যায়ে চলে এসেছি। কমেন্ট বক্সে আর তেমন কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। আশা করছি রিটেন নিয়ে সবার কৌতূহল মেটানো গিয়েছে। তো ভাইয়া লাস্টলি আপনি সর্বোপরি সবার জন্য রিটেন নিয়ে কিছুটা সাজেশন দেন, যে আসলে শুধু রিটেন নিয়ে না, সব বিষয়ে পড়াশোনার উপরেই কিছুটা সাজেশন দেন, যে কিভাবে পড়াশোনা করা উচিত, কিভাবে আমাদের প্রফের জন্য নিজেকে প্রিপেয়ার করে রাখা উচিত। সবার শেষে যদি বলতে চাই, ওই কথাগুলোই আবার রিপিট হবে। তোমার পড়াশোনার পিছনে একটা বিগ হোয়াই তৈরি করো, অর্থাৎ তুমি কেন পড়ছো সেটার কারণ বের করো। সেটা যদি শুধু পাশ করার জন্য হয়, বেশি দূর আগানো সম্ভব না। সেটা যদি একজন পেশেন্টকে ট্রিট করা হয়, শুধু ট্রিট করা না, দ্যাট ইজ মানে একটা কোয়ালিটি ট্রিটমেন্ট যদি দিতে চাও, তাহলে তুমি এখন থেকে প্র্যাকটিস করো। শুধু প্র্যাকটিস না, যেটাকে বলা হচ্ছে ডেলিবারেট প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই কথা ভুলে গিয়ে মনে রাখো যে ডেলিবারেট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাহলে এখন থেকেই স্টার্ট করো,
এখন থেকেই শুরু করো, তাহলে পরীক্ষার আগের দিন হাহুতাশ করতে হবে না, নতুন করে মুখস্থ করতে হবে না, এক্সট্রা বার্ডেন নিতে হবে না, কোনো স্ট্রেসফুল কন্ডিশনে পড়তে হবে না। আর সবার সাইকোলজিক্যাল মানে মানে পরিস্থিতি সবসময় একরকম থাকে না, এক এক সময় এক এক রকম হয়। তো তুমি যদি এখনই পড়ে রাখো, তোমার ফ্যামিলি কোনো ক্রাইসিস গেলে, কোনো সমস্যা হলে, বা তোমার এনভায়রনমেন্টে কোনো ক্রাইসিস গেলে, যেমন এই প্যান্ডেমিক সিচুয়েশনে সবার সাইকোলজিক্যাল একটা ডিপ্রেশন কাজ করছে, তো এই ক্ষেত্রেও দেখা যাবে তুমি ওভারকাম করতে পারবে। তো সেই ক্ষেত্রে তোমার উচিত এখন থেকে স্টার্ট করে দেওয়া, যেই সময়টা আছে কাজে লাগানো। আর রিটেনের জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। রিটেনে পাস করা অনেক সোজা, যদি তুমি টেকনিক্যালি এবং স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা এখন থেকে স্টার্ট করো, কোশ্চেন ব্যাংকটা এখনই সলভ করা শুরু করো। আমরা যেটা করতাম সেটা হলো শুধুমাত্র পরীক্ষার আগের রাতেই কোশ্চেন ব্যাংক, বা পরীক্ষার এক সপ্তাহ আগে কোশ্চেন ব্যাংকটা খুলতাম। এর আগে কোশ্চেন ব্যাংক খোলা হতো না, যার কারণে অনেক অনেক নতুন কোশ্চেন পেতাম, যেগুলো সলভ করতে সময় লাগতো বা অনেক সময় নষ্ট হতো, আরেকজনের কাছে দৌড়াদৌড়ি করতে হতো। সেটা করবা না, এখন থেকে কোয়েশ্চেন ব্যাংক কিনে ফেলো, সলভ করা স্টার্ট করে দাও, শেষ করো। আশা করা যায় একটা ভালো রেজাল্ট অবশ্যই আসবে। আর যেটা বললাম, অবশ্যই গাইডকে মডিফাই করতে হবে। তোমার খাতাটা অন্যদের থেকে আলাদা দেখাইতে হইলে তোমার টেক্সট বই থেকে তোমার আনসারকে মডিফাই করতেই হবে। অসংখ্য ধন্যবাদ, এগুলো অবশ্যই সবাই করেছে। আজকে আমাদের লাইভ সেশনের মাধ্যমে আমরা অনেক সমাধান পেয়েছি ইনশাল্লাহ। তো অনেক লম্বা একটা সময় ধরে দর্শক আপনারা আমাদের সাথে রয়েছেন, এই জন্য সবাইকে অনেক বেশি বেশি ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাতে চাই ভাইয়াকে, যিনি তার ব্যস্ত সময় থেকে অনেকটা সময় আমাদেরকে দিয়েছেন এবং আমাদের যত সব কোশ্চেন ছিল, আমাদের সমস্যাগুলোর অনেক ভালোভাবে সুন্দরভাবে ভাইয়া সমাধান করে দিয়েছেন। সেজন্য ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তোমাকে অসংখ্য ধন্যবাদ সবার কোয়েশ্চেন গুলোকে আমার সামনে উপস্থাপন করার জন্য। আমি চেষ্টা করেছি আমার পক্ষে যতটুকু সম্ভব উত্তর দেওয়ার। এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকতেও পারে, আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়াকে। দর্শক আপনারা যে যেখানে আছেন অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট সেশনের জন্য অবশ্যই এক্সিস মেডিকেল স্কুলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। ভাইয়া তাহলে শেষ করে দেন। ওয়ালাইকুম আসসালাম।